বইমেলা এটাকে আসলে কি বলা যেতে পারে, মানে আমাদের লোকজন তো সব কিছুকে উৎসব বলে, সো বইমেলাকে যদি একটা উৎসব বলি এটা সম্ভবত ভুল বলা হবে না। তো এই উৎসবে আমি ইনভলভ হয়েছি অনেক অনেক বছর ধরে, মানে যখন আমি স্টুডেন্ট লাইফ ছিল, কলেজ লাইফে, তখন থেকেই বইমেলায় যাই। কিন্তু লাস্ট 7-8 বছরে যেটা হয়েছে যে বইমেলায় আমার রোল চেঞ্জ হয়ে গেছে। আগে যাইতাম শুধু বই কেনার উদ্দেশ্যে, প্রচুর বই কিনতাম, বই কিনে ফেরত আসতাম এবং স্টল কর্মীদের সাথে কথা টথা বলতাম। এবং তখন মনে হতো স্টল কর্মীদের লাইফ না জানি কীরকম, এবং প্যাভিলিয়নের ভেতরে বা স্টলের ভেতরে থেকে তারা যেভাবে ইন্টারাক্ট করতেছে, আমি একটা সময় প্রথম ভাবতাম এরা হয়তো প্রকাশকের কাছের লোক, এদের ধরে বইটয়ে বের করা যায়, এরকম চিন্তাভাবনাও কাজ করতো ছোটোবেলায়। কিন্তু লাস্ট 7-8 বছরে যেটা হয়েছে, এখন যেহেতু আমি নিজেই রাইটার হিসেবে প্রচুর চিঠি লিখি বইয়ের ইয়েতে, মানে বইমেলার মধ্যে, ফলে এখন আর ওইভাবে বই কেনা হয় না। যেটা হয় যে আদর্শ প্রকাশনীর সামনে একটা চেয়ার পেতে বসে থাকি, ওখানে লোকজনের সাথে গল্প করি। এটাই লাস্ট 7-8 বছরে আমার বইমেলার এক্সপিরিয়েন্স। তো এবার বইমেলাতে যেটা হয়েছে যে আদর্শ প্রকাশনীর যে বিক্রয়কর্মী নিয়োগ হয়, সেখানে আমি ইনভলভ ছিলাম এবং ওইখানে 18 জনের যে একটা টিম ছিল, ওদের সাথে ওয়ার্কশপ করা, এবং পরবর্তীতে ডিটাচমেন্ট টু ডিপারচার যে বইটা বের হইলো, ওইটার ইয়ের কারণে, মানে যেহেতু চাহিদা ছিল, ফলে এবার আমার স্টলে বেশ ভালো রকম সময় দেওয়া হয়েছে। ফলে যেটা হয়েছে যে এবার আমি প্যাভিলিয়নের ভেতরে বসে বিক্রয়কর্মীদের জিনিসপত্র খুব ভালো মতো খেয়াল করলাম, এবং আমার বেশ ইন্টারেস্টিং কিছু পর্যবেক্ষণ তৈরি হলো এবং কিছু উপলব্ধিও তৈরি হলো। এবং সেই 18 জন টিমের একজন ছিল ফারদিন আহমেদ। ও ঢাকা কলেজে সাইকোলজিতে পড়তেছে, এবং ওকে যেটা হয়েছে, ওকে আমি দুষ্টমি করে কিউপিড ডাকি। সো যারা মিথোলজি নিয়ে পড়েন তারা কিউপিডের ব্যাকগ্রাউন্ড জানার কথা, এবং চেহারা দেখলে সেটা আরও ভালো মতো বোঝার কথা। হাউভার, তো তখন মনে হলো যে বিক্রয় কর্মীদের যে লেন্স, এই লেন্সে যদি কখনো বইমেলা কেউ দেখতে চায়, তাহলে সম্ভবত অনেকগুলো ইনসাইট পাবে, যে ইনসাইটগুলো পাঠকদের ক্ষেত্রে, প্রকাশকদের, বিশেষত লেখকদের জানা থাকাটা জরুরি। সেই ইনসাইটগুলো হয়তো বা তাদের বিজনেসের ক্ষেত্রে বা পারচেজিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করতে পারে। সেই জায়গা থেকেই ফারদিনকে স্টুডিওতে ডেকে আনা, এবং ফারদিন আজকে চলে আসছে। এরপরে আলাপটা শোনার চেষ্টা করি, এবং সেখানে দেখা যায় যে ক্রস চেক করে দেখি। সো ফারদিন, জি তুমি আদর্শ প্রকাশনীতে কাজ করছো, পুরো মাসেই তো কাজ করছো। জি আমি তোমাকে প্রথমে যেটা জানতে চাই যে তুমি তো সম্ভবত গত বছরও মেলায় কাজ করছিলে, তাই না? হ্যাঁ, গত বছর মেলায় কাজ করা হয়েছিল, বাট সেটা আমি পুরা মাস কন্টিনিউ করা হয়নি। প্রথম কিছুদিন যা হয়েছিল, এরপরে আমি কুইট করি। আচ্ছা, এই যে মানে আমি আমার ছোটোবেলার এক্সপিরিয়েন্সের কথা বলি, যে মনে করতাম স্টলের ভেতরে যারা থাকে তাদের আসলে অনেক ক্ষমতা, তারা হয়তো প্রকাশকের খুব কাছের লোক, এবং তারা হয়তো বই পাবলিশ করে দিতে পারবে। সো এবার যে এত এত মানুষ আসছিল, সো তোমার কি এরকম, মানে আমার ছোটোবেলার মতো ওই টাইপ কোনো মানুষজনের সাথে তোমার দেখা হয়েছে? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, আর আমি এটার ভিকটিম এজন্যই বইমেলাতে লাস্টের কিছুদিন আগে আর কি, খুব সম্ভবত সেটা ছিল 16 কি 17 তারিখ। তো একটা বাচ্চা বই কিনতে আসছে তার বাবা মায়ের সাথে, অলিম্পিয়াডে কিছু বুক পারচেস করেছিল, ম্যাথ অলিম্পিয়াডের। সো আমাদের বইগুলো আমি তাদেরকে দেখাই, তো তারা বেশ অনেকগুলো বই নিছে, অলিম্পিয়াড ভিত্তিক বইগুলা। তো এরপরে যেটা হলো, তিনি বই কিনে নিয়ে যাওয়ার পরে আবার আসছেন, আমার সাথে কথা বলতে আসছেন যে এরকম, মানে তার ছেলে বা মেয়ে সে অলিম্পিয়াড করে, প্লাস এর পাশাপাশি সে প্রচুর লেখালেখি করে। সে ছেলেটা খুব সম্ভবত ক্লাস 5-এ পড়ে, আদমজি ক্যান্টে পড়ে। তো আমাকে সে বলতেছে যে আপনি যদি চান আমি আপনাকে লেখাগুলো দেখাতে পারি, সে অনেক লেখালেখি করে এই বয়স থেকেই। আমি বলছি ঠিক আছে, ইন্টারেস্টিং, ফাইন, ভালো লেখা, খুবই ভালো কথা। তো এরপরে যেটা হয়েছে, সেই লোকটা কি করলো, সে আমার নাম্বার চাইলেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলেন। তো আমি একটু খানিকটা ইতস্তত বোধ করি তখন, সচরাচর এটা কিন্তু হয় না। মানে সাধারণত কী হয়, বাইরেরা আসেন বা পাঠকরা আসেন, বই দেখেন, বই পারচেস করেন, চলে যান, বা দু একটা কথা বললো বই সম্পর্কে, এটুকুই। সো তিনি যখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলেন, আমি একটু ইতস্তত বোধ তখন হয়েছিল, বাট আমি তো আমার নাম্বারটা তাকে দেই, হোয়াটসঅ্যাপ নাম্বার। সে তার আধা ঘন্টা পরেই, আমি তখন প্যাভিলিয়নে কাজ করছি, সে আমাকে নক দেয়। হ্যাঁ, নক দিয়ে তখন আমি রেসপন্স করিনি, আমি যেহেতু আমাদের মেলা চলে রাত 9:30 পর্যন্ত, সো বিজি টাইম। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি রাত 11:30-12টার দিকে অনলাইনে যখন ঢুকি, তখন তার টেক্সটগুলো দেখি আর কি। সো সে কী করছে, তার ছেলের লেখা কন্টেন্টগুলো সে আমাকে পাঠাইছে, সরাসরি পাণ্ডুলিপি পাঠাইছে সে আমাকে। তো এই সম্পর্কে আমি একদমই সন্দিহান, আমি কিছুই জানি না। তো সঙ্গে সঙ্গে আমি কী করলাম, আমি বিষয়টা আমাদের শ্যামলীবাবুকে আমি জানাইছি।
তো পরে আপু বিষয়টা বুঝাই বললো যে এরকম এভাবে এভাবে বলো। পরে আমি তাকে বুঝাই বললাম যে দেখেন না, এটা আসলে মেলার মধ্যে এগুলা কালেক্ট করা হয় না, মেলা শেষ হয়ে গেলে তারপরে পাণ্ডুলিপি কালেক্ট করা হয়। তো আমি তাকে এটা বলে আশ্বস্ত করলাম, ব্যাস আর পরে কোনো কথা হয়নি। তো মেলার পরে তো সেই লোকটা কি করছে, মেলার পরে আমাকে নক দিছে, মেলা শেষ হয়ে গেছে মার্চের 2-3 তারিখের দিকে খুব সম্ভবত, সে আমাকে আবার নক করছে, আবার তার পাণ্ডুলিপিগুলো পাঠাইছে। তো এই তো মানে তার দৃষ্টিভঙ্গিতে তার কাছে মনে হয়েছে যে এই যারা এখানে কাজ করছে তাদের হয়তো একটা ক্ষমতা আছে বুক পাবলিশ করার। তো এই তো আপনার সাথে খানিকটা রিলেটেবল বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এটা face করেছি এটা। এটা হওয়ারই কথা, কারণ হলো যে আমাদের পাবলিকেশন ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আসলে বাইরের মানুষজনের আইডিয়া খুব একটা থাকে না, এবং প্রত্যেক বছরই হয় যে প্রত্যেক বছরই মেলায় আমি মিনিমাম 4-5 জন নতুন রাইটারের পাণ্ডুলিপি আমি কারো না কারোর সাথে প্রকাশের সাথে ট্যাগ করা দিই, ফলে তারা তো মনে করে এটা না জানি কী ঘটনা। সো তুমি যেহেতু খুব একটা বইটই পড়ো না, তুমি কি এই বই মেলায় আগে যাইতা না খুব একটা বইটই মেলায় যাইতা না? বই মেলায় আসলে আমি বই পড়ি না ঠিক তা না। আমি আসলে আমার ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত মানে অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আমি মানে বেশ সায়েন্স ফিকশন পড়তাম। আমি একজন খুব ফ্যান, আমি নামটা না বলি, তো বুঝতে পারছেন হয়তো। তো তার লেখাগুলো পড়তাম, শুরু করেছিলাম কপটনিক সুখ দুঃখ দিয়ে। এই বইয়ের নামই তো বোঝা যায়, তাইলে আর কি? রাইটার নাম তো বলিনি আমি, জাস্ট গল্পের নামটা বলি। আমি তো বুঝতেই পারছি না, যাই হোক। কপটনিক সুখ দুঃখ, যাই হোক। তো তার বইগুলো পড়া হতো মেইনলি। বাট এই যে আমার অ্যাডমিশন ফেজের পরে 2020-এর পরে 21-এর পরে আমি আর মানে টোটালি একদম অন্যদিকে ঘুরে যাই, বই থেকে টোটালি ডিসকানেক্টেড। আমার অনেক বই ছিল, আমার একটা বুকশেলফ ছিল আলাদা বইয়ের জন্য, ইভেন সব বইগুলোও বেচে দেওয়া হয়। আমি তোমাকে এই প্রশ্নটা এই কারণে করলাম যে তুমি যখন বইমেলায় আসতা, সো তখন বই যখন কিনতে যাইতো তখন তোমার স্টল কর্মীদের সাথে ইন্টারাকশনটা কীভাবে হতো? জাস্ট মানে বই নিয়ে কিনে চলে আসতা, নাকি তুমি যদি একটু মিশুক প্রকৃতির এবং স্টলে যেহেতু ছেলের পাশাপাশি অনেক গুড লুকিং মেয়েও অনেক স্টলে, সো তোমার ওই কিউপিড কোয়ালিটি তখন কোনো কাজে লাগাইতো? কিউপিড কোয়ালিটি আমার যখন বইমেলা যাত্রা শুরু হয়েছে 2016-17 দিক থেকে আমি তো ফরিদপুরে বড় হয়েছি। সো ওইখানে এই ফেব্রুয়ারি মাসেই 7 দিন ব্যাপী বা 12 দিন 10 দিন ব্যাপী এরকম মেলা হতো আর কি, ফেব্রুয়ারি মাসে, ভাষার মাসে। সো আমার একটা বন্ধু ছিল, ওদের সাথে আমি মেলায় যেতাম কোচিং থেকে ফেরার পথে। সো তখন ওই যে আমার ওই প্রিয় রাইটারের বইগুলো খুঁজতাম যে তার বই আছে কিনা, বাট কখনো বিক্রয় কর্মীদের সাথে ওই রকম ইন্টারাকশন হয়নি আমার। আর ঢাকার অমর একুশে বইমেলাতে আমার প্রথম যাওয়া হয় 2022-এ, যখন আমি ঢাকা কলেজে ভর্তি হতে আসি। ফেব্রুয়ারির 22 তারিখে ঢাকা কলেজে ভর্তি হয় 2022-এর। সো তখন তো বইমেলা চলছিল। সো তখন আমি বইমেলায় প্রথম যাওয়া আমার ঢাকার বইমেলাতে। তো না, তখন আসলে বিক্রয় কর্মীদের সাথে খুব একটা ইন্টারাকশন হয়নি। আমি যে কয়টা বই দেখছিলাম, ঘাটছিলাম, বাস এরপরে চলে আসছি। আমি বই কিনিও নাই। আর লাস্ট আমি কবে বই কিনছি আমার মনেও নাই। ওকে, সো আমি যখন করি রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ করি স্টল কর্মীদের, তখন আমি সবসময় বলি যে এই মেলার এই 1 মাসে যা টাকা পাবা এটা আসলে এমন কোনো বিগ অ্যামাউন্ট না। সো তোমরা যারা আসলে শুধু টাকার জন্য এটা করতে চাও, এটা আসলে খুব রং চয়েস। কারণ যদি তুমি পার ডে স্যালারি হিসাব করো এবং যে পরিমাণ শ্রম যায়, সেটা আসলে একেবারে খুবই একটা দুর্বল টাইপ জব। তো সেটা আসলে উচিত না, বরং সেখান থেকে তোমার স্কিল ডেভেলপ করা, এখান থেকে পার্টিকুলার কোনো স্কিল যদি তুমি ডেভেলপ করতে চাও, সেটা হয়তো তোমার জন্য বেটার ওয়ার্কআউট করবে। বাট আমি নিশ্চিত যে তুমি হয়তো এই সমস্ত চিন্তাভাবনা থেকে স্টল কর্মীর ওইখানে আসো নাই। তুমি কেন আসছিলে মানে এই করার জন্য? আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউ ছিল দুইটা। একদিন সোহরাওয়ার্দী উদ্যানে আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম। সো তখন হচ্ছে কি ওই মেলার স্টলগুলো বানানোর জন্য বাউন্ডারি দিচ্ছিল। সো ওরা বলছিল, আমি জিজ্ঞেস করলাম এখানে কী হবে এখানে, তো বললো সামনে তো ফেব্রুয়ারি মাস বইমেলা হবে। আচ্ছা, বইমেলা, নাইস। তো গত বছর আর কি ফেসবুকের সুবাদে আর কি আমি দেখি যে আমার ডিপার্টমেন্টের ছোটো ভাইয়েরা ওরা বেশ কয়েকটা স্টলে কাজ করেছে আর কি। তো সেখান থেকে একটা আগ্রহ জেগেছিল যে আচ্ছা এখানে কি হয়, আর এই আগ্রহটা আর কি যে বইমেলা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটু ইকোনমিক্যাল মাইন্ডের, আমার আসলে আমি একটু ইকোনমিক্যাল মাইন্ডের। আর এই তো এই চিন্তাধারা থেকে মূলত আর কি বইমেলায় যাওয়ার যে একটা বা স্টলে কাজ করার একটা ইন্টেনশন এসেছিল তখন। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, আমি যদি বলি স্কিল ডেভেলপমেন্ট, আসলে আমার কথা বলে আগে বেশ জড়তা ছিল। আমি সবার সামনে কথা বলতে পারতাম না বা লজ্জাবোধ হতাম প্রচন্ড। আমি খুব ইতস্তত বোধ করতাম মানুষের সামনে। কিন্তু ভালো গান গাও, গান তাহলে কি করে গাও? হ্যাঁ, গানটা এটা আমার প্যাশন, গানটা গাইতে পারি, বাট কখনো পাবলিক স্পিকিং বা কারো সামনে গিয়ে উপস্থাপন করাটা এটা কখনো হয়নি।
তো তো ভাবলাম যে বইমেলা এটা তো আসলে বিভিন্ন ধরনের মানুষ আসে বইমেলাতে, তাদের সাথে ইন্টারাকশন করতে হয়। সো ওই চিন্তাধারা থেকেই মানে অনেকটা তাড়িত হওয়া বইমেলার জন্য। আচ্ছা, তো ওই পয়েন্টে ফেরত যাই যে তুমি একটু ইকোনমিক্যাল মাইন্ডের, মানে যদি আমি জিনিসটাকে এইভাবে দেখি কমার্শিয়াল। হ্যাঁ, কমার্শিয়াল। সো মেলা তো শেষ, মেলা শেষ। সো মেলাতে তুমি যা স্যালারি পাইছো সেটা তো খুব আহামরি কিছু না। তুমি কত মানে 13,000 প্লাস হচ্ছে এই ইনসেন্টিভ মিলে হয়তো 14-15,000 টাকার মতো পাইছো। সো এই 14-15,000 টাকার জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগে, তোমার কি মনে হয় মানে এই তোমার এই এপিসোড যদি কেউ দেখে, তুমি কি তাকে কোনো কমার্শিয়াল মাইন্ডসেটের কাউকে রেকমেন্ড করবা যে সে বইমেলায় যাতে কাজ করে কিনা? আমি তাকে ইন্সপায়ার করব না, একদমই করব না, অন্তত বইমেলার কাজের ক্ষেত্রে। আসলে আমার আর একটা টার্গেট ছিল যে সামনে তো ঈদ, তাই না? সো মানে আমি চাচ্ছিলাম যে এবার ঈদে আমি একটু কন্ট্রিবিউট করি ফ্যামিলিতে। কন্ট্রিবিউট বলতে আমার ছোট ভাই আছে, বাবা মা আছে, তো আমি চাচ্ছিলাম যে তাদেরকে একটু সারপ্রাইজ করি। তো এই চিন্তাটাও এসেছিল তখন। আর আমি যদি পার্সোনালি আমি বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি কাউকে বইমেলা কাজ ইন্সপায়ার করবো না যদি সে ইকোনমিক্যাল মাইন্ডের হয়ে থাকে। বাট যদি এরকম হয় তার পয়েন্ট অফ ভিউ যে সে তার কথা বলার স্কিল ডেভেলপমেন্ট করবে বা সে সেলসে আরো জানতে চায়, হ্যাঁ, আমি তোমাদের ওয়ার্কশপ পুরা মেলা সবসময় কিন্তু তোমাদের এটাই বলছে যে যদি কেউ আর্নিং এর উদ্দেশ্যে এই মেলায় আসতে চাও, সেটা আসলে তার জন্য খুব বাজে ইনভেস্টমেন্ট। অবশ্যই অবশ্যই। আর এটার ওয়ার্স্ট ভিকটিম আমি, কারণ আপনি হয়তো জানেন আমার ফিজিক্যাল কন্ডিশন, রাইট? সো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। বইমেলার কাজ করার শুরুর দিকে প্রথম 4-5 দিন মানে আমার এমন হয়েছে, আমার বাসায় যে খুব মানে আমাকে পেইন ফিল করতে হয়েছে এটার জন্যে। সো প্রথম 4-5 দিন আমার খুব টাফ টাইম ছিল, তখন আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। সো মানে আমার ফিজিক্যাল হেলথের উপরে এটা খুব বাজেভাবে ইফেক্ট ফেলছে প্রথম কয়েকদিন। পরে আস্তে আস্তে এটা ইউজড হয়ে গেছি বা যখন বসা শুরু করলাম তখন। সো আমি বলবো যে আসলে ইকোনমিক্যাল মাইন্ড থেকে বা টাকার জন্যে বইমেলা যাওয়াটা একদমই ঠিক হবে না। বাট কেউ যদি চিন্তা করে যে না আমি বইমেলায় যাব, আমি মানুষজনের সাথে মিশবো, কথা বলবো, আমার একটু ইন্টারাকশন হবে বিভিন্নভাবে, তাহলে আমি তাকে অবশ্যই ইন্সপায়ার করি। এই তো। ওকে, সো যদি ওই জায়গায় ওই রেফারেন্সে আসি যে এই তুমি বলতেছিলে যে তোমার হেলথ কন্ডিশনের কারণে তোমার খুব বাসায় গিয়ে তুমি পেইন ফিল করছো, তাহলে যারা আসলে বইমেলায় আসে এসে জাস্ট বই কিনে চলে যায় বা ঘুরে ঘুরে, তারা তো সব বিক্রয় কর্মীদের এই পেইনগুলো জানে না। তো তুমি আমাকে একটু মানে আমি তো জানি মানে আমার মাধ্যমে তুমি যারা আসলে আমাদের আলাপটা শুনতেছে তাদেরকে একটু বলো তো যে আসলে বিক্রয় কর্মীদের আসলে এই রুটিনটা কীরকম থাকে, তোমাদের রুটিনটা কীরকম ছিল? আচ্ছা, আসলে প্রত্যেকটা মানুষেরই ইনসাইট আলাদা, তাই না? বইমেলায় যারা বই কিনতে আসে তাদের এক্সপেকটেশন একরকম, তাদের চাহিদা একরকম যে আমরা বইমেলায় যাব, বন্ধুর সাথে ঘুরবো, বা নতুন বই কোন রাইটারের বই এসছে, যারা রেগুলার পাঠক আর কি, তারা খুব আগ্রহী থাকে যে নতুন বই আসবে, নতুন বই পড়বো, বা বইমেলায় যেতে তা খুব মানে একটা ফেস্টের মতো অনুষ্ঠান, অবশ্যই একটা অনুষ্ঠান। তো তারা এটাকে এনজয় করে। এটা হচ্ছে তার পাঠকদের সাইড থেকে। আর বিক্রয় কর্মীদের সাইড থেকে বিষয়টা হচ্ছে টোটালি মানে অন্যরকম। আমি তোমার ডে টু ডে রুটিনটা জানতে চাইছি, রুটিনটা শুরু করো। রুটিনটা হচ্ছে আচ্ছা, আমাদের ডিউটি টাইম শুরু হতো রেগুলার ডেতে হচ্ছে দুপুর 2টা থেকে, 2:30 থেকে বেসিক্যালি। তো আমাদের দুইটাই প্যাভিলিয়নে ঢুকতে হতো আইডি কার্ড শো করে, সো উদ্যান গেটে। সো ওইখানে যে আমরা প্যাভিলিয়নে যে সব কিছু ঠিকঠাক করতাম, ওইখানে পর্দা টানানো থাকতো, পর্দা উঠাইতাম। তারপরে বইগুলার যে এখানে স্ট্যান্ড করা হয় পাটাতনটা, ওটা পরিষ্কার করতাম। তারপর বইগুলা ডিসপ্লে করতে হতো জনরা ওয়াইজ, তারপরে আপনার ক্যাটাগরি ওয়াইজ। তো সব মিলিয়ে 2:30টার মধ্যে আমরা সবাই চলে আসতো। এরপরে ভিতরে কিছু ব্যাপার থাকে, বই স্টক অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, হাতের কাছে রাখা, বা কোন বইগুলো বেশি যাচ্ছে আর কি, পাঠকরা বেশি চাচ্ছেন সেই টাইপের বইগুলো তাদেরকে সাজেস্ট করার জন্য সেই বইগুলো হাতের কাছে রাখা। তো সব মিলিয়ে এই তো শুরুটা হতো এভাবে। তারপর যখন আস্তে আস্তে বেলা গড়াতে বিকেল থেকে সন্ধ্যা, তখন আস্তে আস্তে পাঠকদের ভিড়টা বাড়তে থাকতো। পাঠকের ভিড় বাড়ার সাথে সাথে এদিকে আমাদেরও কর্মব্যস্ততা বেড়ে যায়, কারণ যত বেশি পাঠক তত বেশি এদিকে আমাদের কর্মব্যস্ততা। তো এভাবে রাত আবার মাঝখানে একটা বিরতি দেওয়া হতো সন্ধ্যার পরে 6:30 7টার দিকে, ব্রেক টাইম, নাস্তা দেওয়া হতো তখন আমাদেরকে। তখন আমাদের 4টা কাউন্টার ছিল। তো 4টা কাউন্টারে সবাই, আমাদের রুলস ছিল কি, একটা কাউন্টারে একজন বসতে পারবে, হ্যাঁ। তো এইভাবে আমরা ওই সাইকেল ওয়াইজ এভাবে নাস্তা করতাম। তো তারপরে রাত
9টা ছিল ক্লোজিং টাইম, এটা ছিল রেগুলার ডে। আর শুক্রবার আর হচ্ছে যে ছুটির দিনগুলো ছিল তখন আমাদের ঢুকতে হতো সকাল 9টাতে আসতে হতো স্টলে, সরি প্যাভিলিয়নে। তো শুরুটা এভাবেই। আর ছুটির দিন হোক বা নর্মাল ডেজ হোক, পাঠক আসতো আমাদের, ওইভাবেই তাদেরকে সার্ভিস করতে হতো। আচ্ছা, সো আদর্শ তো এবার প্যাভিলিয়ন পাইছিল এবং আদর্শের বইয়ের সংখ্যা আসলে অনেক বেশি, মানে অনেক বেশি। 100+। সো এত বইয়ের ইনফরমেশন তোমরা কিভাবে মনে রাখছো? আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে রিক্রুটমেন্টে প্রথম যে 2 দিন, হ্যাঁ, আমরা আসলে আমাদের একটা ওয়ার্কশপ নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেখানে আমাদের 30টা বইয়ের নাম মুখস্থ করতে হয়েছিল। আমার মনে আছে আমি 26টা রিকল করতে পারছিলাম, সরি 24টা রিকল করতে পারছিলাম। তো যে বইগুলো পপুলার আর কি, ওই লিস্টে 30টা বই ছিল। তো এই রকম আর কোনটা কি ধরনের বই, তো এই টাইপের আমাদের একটা তথ্য দেওয়া হতো আর কি, একটা ইনফরমেশন দেওয়া হতো সামারি টাইপ। তো এই যে আসলে যে কোনো বিজনেসে সবার আগে প্রয়োজন প্রোডাক্ট নলেজ। তো বইমেলাতে যারা কাজ করে বিক্রয় কর্মী হিসেবে তাদের আসলেই এই প্রোডাক্ট নলেজটা রাখতে হয়। আর এটা অন্যান্য পণ্যের মতো না, এটা বই, তাই না? বিজনেস প্রোডাক্ট যেমন আমি যদি বলি কসমেটিক্স, গার্মেন্টস, যে ক্যাটাগরিগুলো আছে ওইগুলা আর বই টোটালি আলাদা। কারণ বই সম্পর্কে জানতে হয় কোন বইয়ের কি কনটেক্সট, এটা পাঠককে বোঝাতে হয়। কারণ অনেক পাঠক আছেন তারা সরাসরি বলে যে আমার এই টাইপের বই দরকার, তো তাদেরকে ওই টাইপের ওই ক্যাটাগরি বই তাদেরকে বোঝাতে হয়। সো সেক্ষেত্রে এই তো আমাদেরকে লিস্ট দেওয়া হতো, এইটা এই বই বা এই বইতে এই ধরনের তথ্যগুলো আছে, তো সেটা আমরা আত্মস্থ করতাম বা আমরা একটা ধারণা নিতাম। তো সেভাবে আমরা পাঠকদেরকে আশ্বস্ত করতাম বা বুঝাইতাম যে এই বইটা এই জন্য লেখা বা এই উদ্দেশ্যে লেখা, এই বিষয়গুলো আছে বইতে। এই তো। আচ্ছা, পত্রপত্রিকায় যেটা আমরা পড়ি বা ডেটা দেখি যে এবার বইমেলায় বিক্রি আগের বছরের চেয়ে অনেক অনেক কম, এবং যেটা হয়েছে যে বইমেলায় লোকজন যারা আসে তাদের বড় অংশই বই কেনে না। সো তোমার অভিজ্ঞতা কি বলে, মানে যারা আসলে বই কেনে না তারা স্টলের সামনে এসে আসলে কী করে? আচ্ছা, এটা যারা বিক্রয়কর্মী হিসেবে বইমেলায় কাজ করেছে তারা সবাই এটা দেখেছে। সো এবারের বইমেলায় যেটা লক্ষ্য করেছি যে আসলে প্রতি বছরের ন্যায় বা প্রতি বছরের পরবর্তী বছরগুলোতে বা গত বারে নেই এবারে আসলে সমাগমটা বেশি, বাট পাঠক সংখ্যাটা কম। তাহলে এই যে একটা ম্যাস পিপল তারা কি করতেছে, তো আমার নিজের চোখে যেটা দেখা, আমাদের চোখে যেটা দেখা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষজন আসলে খুব ফটোজেনিক, ছবি তুলতে ভালোবাসে। সো এই যে বইমেলায় যে অ্যাস্থেটিক ছবি তোলা, শাড়ি পরে বই হাতে নিয়ে ছবি তোলা, পাঞ্জাবি পরে বই হাতে নিয়ে ছবি তোলা, সো এই বিষয়গুলা বেশিরভাগ টিনেজাররা এটা বেশ এনজয় করে। তো আসলে পাঠকদের মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে একটা ম্যাস পিপল হচ্ছে এই টিনেজার্সরা। তো দেখা যায় যে বইমেলায় যারা আর কি স্টল বা প্যাভিলিয়নে এসে ঘোরাঘুরি করে এদের মধ্যে 20% আসলে তারা বুক পারচেস করে, আর বাকি যে 80% তারা আসে এই ফটোগ্রাফি করতে বা ফ্রেন্ডের সাথে ঘুরতে ঘুরতে আসে, গল্প টল্প করে চলে যায়। এই তো এই যারা এই করে মানে সেলফি তোলে বা গল্প টল্প করে চলে যায় স্টলে আসে, সো এক্ষেত্রে আমার দুটো প্রশ্ন। তাহলে কি প্যাভিলিয়নের ডিজাইন বেশি সুন্দর হওয়াটা আসলে বইমেলায় বিক্রি হওয়ার ক্ষেত্রে একটা বিপজ্জনক ব্যাপার, মানে নর্মাল ডিজাইন করা কি তাহলে প্রকাশকদের জন্য প্রফিটেবল? এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কজ আমাদের সামনে একটা প্যাভিলিয়ন ছিল, আমি নাম না বলি, তো ওইটা বেশ অ্যাস্থেটিক ওইতে ডিজাইন করা হয়েছিল ওই প্যাভিলিয়নটা। সো দেখতাম যে ওই প্যাভিলিয়নের আশেপাশে বা ওইটার সামনে সবসময় ভিড় লেগেই থাকতো। হ্যাঁ, তো আর এটা একটা প্রবলেম আমি মনে করি যারা ওই বিক্রয়কর্মীদের জন্য বা ওই প্যাভিলিয়নের যে মালিক তার জন্য, কেননা যত বেশি ক্রাউড বা তত বেশি আর কি একটা হ্যাসেল। কারণ হ্যাসেল এই জন্যই বলছি, একটা সেলের উপরে একটা হ্যাসেল, কজ আসলে ম্যাক্সিমাম মানুষজন আসছে ছবি তোলার জন্যে, আর যেই স্টল বা প্যাভিলিয়নটা বেশি সুন্দর সেইখানে ছবি তোলার পরিমাণটা একটু বেশি বা গ্যাদারিংটা একটু বেশি। সো এই গ্যাদারিংটা আসলে সেলের উপরে একটু ইফেক্ট ফেলে এটা। তো সেই ক্ষেত্রে বলবো যে আসলে এই তো মানে স্টল ডেকোরেশন বা প্যাভিলিয়ন ডেকোরেশনটা এটা মানে মানুষদের মধ্যে একটু এই তো ইফেক্ট ফেলে আর কি। সেটাই বললাম, তাহলে যে প্যাভিলিয়ন সুন্দর করার এটা ব্যবসায়িক দিক থেকে আসলে প্রকাশকদের জন্য ঝুঁকিপূর্ণ, অবশ্যই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, সো আমারও সেটাই মনে হয়েছে যে যে সমস্ত প্যাভিলিয়ন দেখতে খুব সুন্দর সেখানে লোকজনের ভিড় বেশি, কিন্তু সেই তুলনায় বিক্রি কম। তার চাইতে প্যাভিলিয়নটা
বিশেষ করে আমি এর কথা বলতে পারি যে কথা প্রকাশের এই যে একদম উপরে যে ওদের যে সাইনবোর্ডটা, আমি তো আদর্শের প্যাভিলিয়ন কখনোই খুঁজে পাইতাম না। অনেক দূর থেকে কথা প্রকাশকে দেখে ওইটা ধরে ধরে খুঁজে আমি আদর্শকে খুঁজে পাইতাম। সো তার মানে যেটা হইতেছে যে প্যাভিলিয়নের আসলে ডিজাইনের এর চাইতে মানে সৌন্দর্যের চাইতে ইফেক্টিভনেসটা বেশি গুরুত্বপূর্ণ না? তবে এইটা একটা গুড অ্যাডভান্টেজ কেন? কারণ যারা ছবি তুলতে আসতেছে এরা যে শুধু ছবি তুলেই চলে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। ছবি তুলতে আসার সুবাদে তারা বইও দেখছেন। হ্যাঁ, তো মোটামুটি বলা যায় যে বইয়ের সাথে তাদের একটা পরিচিতি হচ্ছে। সো দেখা যায় যে অনেকে আছে প্রচ্ছদ খুব পছন্দ করে, বইয়ের প্রচ্ছদ। যেমন আমি নিজেও, আমার বইয়ের প্রচ্ছদ খুব ভালো লাগে। সো ওই যারা ছবি তুলতে আসছে এদের মধ্যে একটা গুড অ্যামাউন্ট অফ পিপল তারা বুক পারচেস করতেছে। তুমি এরকম করতে পারছো যে আর আসলে বই কেনার কোনো কথাই ছিল না, কিন্তু ছবি তুলতে আসছে, তো তুমি তোমার ক্যারিশমা দেখে বিক্রি করে ফেলছো? আমি এটা করছি। হ্যাঁ, এরকম কিছু এক্সপিরিয়েন্স বলো। হ্যাঁ, এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আসলে মানুষজন মানে কি বলবো, তারা আসলে কিছু পিকি ওয়ার্ড এগুলোর প্রতি খুব ইন্টারেস্টেড, যেমন থ্রিলার, হ্যাঁ, তারপর আরও যদি বলি সাইকোলজিক্যাল থ্রিলার টাইপ বা ভৌতিক গল্প, বা আমি যদি বলি আরও ক্রিয়েটিভ ফিকশন, নন ফিকশন। তো এই যে কিছু পিকি ওয়ার্ডগুলা, এগুলা যদি পাঠকদের সামনে, পাঠক না আমি বলবো, আমি সাধারণ মানুষজনই বলবো এখানে, তো তাদের সামনে যদি ইন্টারেস্টিংভাবে বা ক্যারিশমেটিক ওয়েতে উপস্থাপন করা যায়, তো তারা বায়াসড হয় বই কেনার প্রতি। সো আমি এই ট্যাকটিক্সটা কাজে লাগিয়েছি বইমেলাতে। সো দেখা যায় যে হ্যাঁ, আমি এটা ভালো মতোই কাজে লাগাতে পেরেছি। কিছু রেফারেন্স দাও, তাহলে বুঝতে পারবো। বইয়ের নাম বলবো? হ্যাঁ বলো, কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, বলছি। যেমন আমাদের এবার আদর্শের বলা যে বেস্ট সেলার বইটা অদ্বিতীয়া, এটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার একটা উপন্যাস। তো বইটা বেশ ভালো, এটা আমি নিজেও পড়ছি। তো আমি বইটা সম্পর্কে আমি অবশ্যই গুড রিভিউ দিব, যেহেতু আমার পড়া হয়েছে। তো এই যে বইটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার। সো নর্মালি মানুষজন, বললাম না একটু আগে যে পিকি ওয়ার্ড মানে কিছু ওয়ার্ডস আছে, এগুলোর প্রতি বেশ তারা অ্যাট্রাক্টেড, মানে খুব মনে করি খুব ইন্টারেস্টিং, ও মাই গড এখানে কি আছে। তো আমি এই অদ্বিতীয়া বইটাকে পাঠকদের সামনে এমনভাবে উপস্থাপন করছি, আমার মনে আছে মানে ফেরত যায় নাই, বইটা না নিয়ে মানে নিয়ে গেছে ম্যাক্সিমাম যারা এসছিল। তো তুমি তাদের কি বলছো যে স্যার বা ম্যাডাম এই একটা সাইকোলজিক্যাল থ্রিলার আছে নিয়ে যান, না ঠিক কি বলছো? ও আচ্ছা, প্রথমত আমি বইমেলায় কাউকে স্যার ম্যাডাম বলি না, সবাইকে ভাইয়া আপু বলেই অ্যাড্রেস করছি। সো তাদেরকে, তারা যখন বইটা সামনে আসতো, বইটার প্রচুরটা বেশ সুন্দর, তো তারা যখন বইটা ধরতো তখন আমি তাদেরকে এটা রিভিউ দিতাম যে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। তো তারা আমাদেরকে সাইকোলজিক্যাল, আচ্ছা গ্রেট। আমি বললাম যে হ্যাঁ, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। তো বইটার আর কি একটু কনটেক্সট তাদেরকে বলতাম, পুরাটা বলতাম না, তাহলে স্পয়লার হয়ে যেত বা হয়ে যাবে। সো তাদেরকে বলতাম যে একটা পাহাড়ি এলাকা কেন্দ্রিক একটা কাহিনী, একটা আমি এখানে হারিয়ে যাই, সেখানে একজন সাইকিয়াট্রিস্ট থাকে। তো এই সাইকিয়াট্রিস্ট আর একজন ওই মেয়েটাকে নিয়ে একটা বেশ একটা ইন্টারেস্টিং একটা গল্প, আর বইটা লাস্টে একটা টুইস্ট আছে। এই যে টুইস্ট শব্দটা, এর আগে সাইকোলজিক্যাল থ্রিলার। তো এই যে এই বিষয়গুলা আমি মনে করি পাঠককে ইনফ্লুয়েন্স করে বইটার প্রতি। সো যখনই একটু ইনফ্লুয়েন্সড হয় বা একটু বায়াসড হয়, আচ্ছা ইন্টারেস্টিং, তো তখন তারা বইটা নিয়ে চিন্তা ভাবনা করে। আচ্ছা, যদি আমি এখন এর জায়গা থেকে আসি, মানে আরেকটু ডিপ ফিলোসফির জায়গা থেকে আসি, যে এই যে সে তো পারচেজিং মুডে ছিল না, মানে হচ্ছে তোমার কথায় সে কাইন্ড অফ প্ররোচিত হয়ে সে বইটা পারচেস করলো। পারচেস করার পরে যখন সে বইটা পড়ে যখন তার দেখলো যে আসলে তার যে এক্সপেকটেশন ছিল তার ধারে কাছেও বইটা নাই, তখন কি এটা লেখকের জন্য মানে একটা ডিসব্র্যান্ডিং হয়ে যায় কিনা? মানে তুমি তোমার সেলসম্যানের জায়গা থেকে হয়তো ঠিক আছে যে সেলসম্যানের দায়িত্ব হচ্ছে বই বিক্রি করে দেওয়া, সো সে বিক্রি করছে, কিন্তু লেখকের জন্য কি এটা একটা রিস্কি? মানে যে ধরো যে লেখকের সম্পর্কে ঠিকঠাক মতো না জেনে বা ওভারঅল না করে, মানে তোমার এই ডিসিশনটা তো আসলে আরোপিত ডিসিশন, তুমি তাকে মূলত এক ধরনের করে ফেলছো, একটা লুপে ফেলছো, সেই লুপ থেকে সে কিনে ফেলছে। সো লেখকের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিনা, এই ধরনের যারা হচ্ছে হুইমজিক্যাল বায়ার? আচ্ছা, প্রথমত আমি যে বইটা সম্পর্কে বললাম অদ্বিতীয়া, তো এই বইটার আসলে অনেকে তো বইটা পারচেস করছে। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল, মানে যারা বইটা পারচেস করছে তারা এসে এটা গুড রিভিউ দিয়ে গেছে। সো এই বইটার বেশ পজিটিভ রিভিউ এসছে আমার কাছে। তো বাট ওই যে আপনি যেটা বললেন যে সাপোজ আমি তাদেরকে যেভাবে এটা রিপ্রেজেন্ট করছি তারা সেই কনটেক্সটটা পেলো না, সেক্ষেত্রে এটা লেখকের উপর কোনো ব্যাড ইফেক্ট ফেলবে কিনা, বা তারা লেখকের উপর
তাদের কোনো একটা ইন্টেনশন আসবে কিনা, নেগেটিভ ইন্টেনশন, বাট আমার মনে হয় না লেখকের উপরে আসবে না, বাট যেই বিক্রয় কর্মীরা তাকে এটা কিনতে বায়াস্ট করছে, ইনফ্লুয়েন্স করছে, তার উপর একটা নেগেটিভ ইন্টেনশন আসতেই পারে, তাই না? না, তোমাকে তো আর সে কখনো খুঁজে পাবে না, আমাকে তো পাবে না, না রাইটারকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। না, রাইটারকে খুঁজে পাবেন কোনো বিগ ডিল না, তার নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলেই সে আচ্ছা, হ্যাঁ, এটা পাবে। বাট আমি যে বইটা বললাম, এটা আমি প্রত্যেকের কাছে গুড রিভিউ পাইছি। ইভেন আমার যারা ফ্রেন্ডরা এসেছিল, এবার বইমেলায় কাজ করার সুবাদে আমার অনেক বন্ধু বান্ধব তারা এসে আমার সাথে দেখা করেছে। সো এদের মধ্যে অনেকে এই বইটা নিয়েছেন, সো তারাও বেশ ভালো রিভিউ দিয়েছে বইটা। এই প্রসঙ্গে যদি বলি যে এই যে পারচেস, এই হুইমিজিক্যাল পারচেজের ক্ষেত্রে বা যে কোনো পারচেজের ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে বইয়ের প্রাইস কি একটা, প্রাইস রেঞ্জ কি একটা ম্যাটার করে কিনা? লাইক আমাদের তো বইয়ের প্রাইসিং হয় সাধারণত ফরম্যাট ভেদে, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়েছে যে একটা বইয়ের দাম যদি 300 বা 400 টাকার রেঞ্জে যদি হয়, সেটা যেরকম আমার ডিটাচমেন্ট টু ডিপার্চার যেমন 1200 টাকা দাম ছিল, এটা নিয়ে আমার একটা গল্প আছে, সেটা হচ্ছে যে ডিটাচমেন্ট টু ডিপার্চার বইটা, এই বইটা সবাই যখন মানে পাঠকরা যখন প্যাভিলিয়নের সামনে আসতো, সবার আগে ওইটা ধরতো। সো যখনই তারা বইটা ধরতো, তখন তাদেরকে আমরা যারা এখানকার সেলসম্যান হিসেবে ছিলাম, আমরা ওটা রিভিউ করতাম, তো সবাই খুব আগ্রহী হতো কেনার জন্যে। বাট প্রাইস রেঞ্জের কারণে অনেকে আর কি পরে এটা রেখে দিত। সো অবশ্যই বইমেলায় যারা বই কিনতে আসে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল আর দে আর স্টুডেন্ট। সো আর একটা স্টুডেন্টের পক্ষে, কারণ সবাই বেশিরভাগই আসলে নিজেদের ইনকাম সোর্স খুব কমই থাকে স্টুডেন্টদের, বা থাকলেও সেটা খুবই লিমিটেড, তাই না? তো এই স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে 200-300 টাকা বই তারা ইজিলি পারচেস করতে পারে, বাট প্রাইস রেশিওটা যখন একটু বেড়ে যায়, তখন তারা দ্বিতীয়বার ভাবে যে বইটাকে আমি নিব কি নিব না। তো সেক্ষেত্রে বুক পারচেজিংয়ের ক্ষেত্রে অবশ্যই প্রাইসটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস আমি মনে করি। সো বইমেলার ক্ষেত্রে প্রাইস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই। ওকে, তাই যদি হয়, তার মানে যে লেখকরা যে এই যে ফর্মা মেনে বই লেখে, যে মানে 150 থেকে 160 পৃষ্ঠার যে বই, সো তাইলে এইটা কি তাহলে ঠিক আছে, নাকি এটা কি লেখকের আসলে কোয়ালিটি কম্প্রোমাইজ হয়? কারণ তোমার যদি একটু বড় কলেবরের বই লিখতে হয়, সেটার দামও তো আনুপাতিক হারে বাইরে যাবে, কারণ সব মিলে তো ওটা দাম বেশি আসবে, পেজ সংখ্যা। হ্যাঁ, তো আসলে বই লেখা এটা আসলে ডিপেন্ড করে, মানে সে কী ধরনের বই লিখতেছে বা তার গল্পের পরিধিটা কীরকম, তাই না? যেমন আমি যদি বলি, একটা গল্প সেটা যদি হয় কোনো একটা এলাকা কেন্দ্রিক বা কোনো একটা নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, তাহলে এইটার বা কোয়ালিটি বা কোয়ান্টিটি, আমি লেখার কোয়ান্টিটি বলবো, সেটা হবে একরকম। অন্যদিকে আমি যদি কোনো একটা ক্রিয়েটিভ নন ফিকশন চিন্তা করে থাকি, যে মানুষের চিন্তা চেতনা বা এখানকার সংস্কৃতি নিয়ে ইন ডেপথে লেখা, তাহলে তো এটার বইয়ের সাইজটা অবশ্যই বড় হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে লেখার যে প্রবণতা বা লেখার যে আপনার আয়তনটা, আকৃতিটা, এটা আসলে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে ওই জনারা ওয়াইজ, মানে একটা গাণিতিক বা একটা গণিতের বইয়ের যেরকম পরিধিটা হবে, একটা ক্রিয়েটিভ নন ফিকশনের বই সেরকম পরিধি হবে না, আরও বেশি হবে, তাই না? আচ্ছা, যেমন এই তোমাদের স্টলেই একটা বই ছিল হচ্ছে জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান, হ্যাঁ, সংবাদপত্র জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, ওইটার দাম হচ্ছে 2000 টাকা। তো আমি দেখলাম যে ওইটাও প্রচুর মানুষ কিনতেছে। সো ওই বইটা তাহলে যারা যখন বিক্রি হয়েছে, ওইটা কি স্টুডেন্টরা কিনছে, না ওইটা আসলে কারা কিনছে? আচ্ছা, সংবাদপত্র জুলাই অভ্যুত্থান বইটা, এটা একটা ডকুমেন্টারি বই। প্রথমে বলে এটা সচরাচর বইয়ের মতো না। বইটা বেসিক্যালি হচ্ছে ওই জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় যে বাংলাদেশের সংবাদপত্রগুলো যে নিউজগুলো ছাপাইছিল, সেগুলো কালেক্ট করে একটা ডকুমেন্টারি করা হয়েছে। তো বলা হচ্ছে এটা একটা দলিল, একটা ঐতিহাসিক দলিল, তাই না? তো স্টুডেন্টরা আমি বলবো বইটা খুব কমই পারচেস করছে কারা, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, মানে এই টাইপের ডকুমেন্টারি ভিডিও বানায় বা ডকুমেন্টারি কাজ করে থাকে, এই ক্যাটাগরির স্টুডেন্টরা বইটা কালেক্ট করছে। তাছাড়া বেশিরভাগই যারা বইটা কালেক্ট করছে তারা একটু বয়োজ্যেষ্ঠ, 30-এর উপরে বা 35 উপরে বয়স তাদের। এই তো বইটা বেশ ভালোই সাড়া ফেলেছে আর কি। আচ্ছা, সো তোমার প্রিভিয়াস প্রসঙ্গে যদি ফেরত যায়, যে এই যে যারা আসলে বইয়ের রিডার না বা পারচেজার না, কিন্তু ছবি তুলতে আসে বা ঘুরতে আসে, তাদেরকে যখন তোমরা এই যে করে দিচ্ছ, মানে কি বলে, বই পারচেস করাইতে সমর্থ হচ্ছ, সো তার মানে কি আসলে এই যে পাবলিশাররা যখন এই নেক্সট যখন বই প্রকাশ করতে করবে, তাহলে তারা কি এই কিওয়ার্ডগুলা নিয়ে তাদের সার্চ করার ব্যাপার আছে, যাতে ধরো যে এই সিজনাল দর্শকদেরকেও পারচেজার বানায় ফেলা যাবে, এরকম কোনো ব্যাপার? আচ্ছা, সিজনাল পাঠকদের, সিজনাল পাঠক না, আমি দর্শকই বলি। হ্যাঁ, দর্শক। সো এই দর্শকদের বই কেনাতে উদ্বুদ্ধ করা বা ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে পিকিউআর সামটাইমস কাজ করে, আবার কাজ করে না। যেমন
আমি আসলে দেখতাম, আমি সবাইকেই তো সব বই রিভিউ করতাম না। আমি নর্মালি যখন কোন একটা পাঠক প্যাভিলিয়নের সামনে আসতাম, আমি ফার্স্ট অফ অল তাকে দেখতাম, তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম, তার ইন্টেনশন কীরকম, সে কোন বইগুলো দেখছে বা সে কীভাবে অপারেট করতেছে বইগুলোর সাথে। হ্যাঁ, তো তখন আমি তাকে রিভিউ করতাম। সো আর একটা মানুষকে তখনই একটা বই সম্পর্কে রিপ্রেজেন্ট করা যায় বা রিভিউ করা যায় যখন সে আগ্রহ দেখায় বইয়ের প্রতি, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যে ওই শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে টার্গেট করে এই পিকি ওয়ার্ডগুলো নিয়ে কাজ করা, আমার মনে হয় না এটা মানে ওয়ার্থ ইট। না, মানে এইটাকে যদি আমরা একটা সোসাইটি ধরি, মানে যদি আমরা বইমেলার সময় একটা পাবলিশিং হাউসকে যদি একটা সোসাইটি ধরি, একটা সোসাইটিতে ডাক্তার থাকবে, শিক্ষক থাকবে, রাইটার থাকবে, অ্যান্টি সোশ্যাল থাকবে, আবার হিরো আলম থাকবে, তাই না? সো একটা সোসাইটিতে সব রকম মানুষই থাকে। তো তাহলে প্রোডাক্ট ডাইভার্সিটি, তাহলে প্রোডাক্ট ডাইভার্সিটি কি তাহলে প্রকাশনীগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে সেখানে যেরকম খুব থাকবে, মানে চিন্তাশীল বই থাকবে, আবার এরকম কি পিকি ওয়ার্ড টাইপ জিনিসপত্রও থাকবে। সো তাহলে প্রোডাক্ট ডাইভার্সিটি কি তাহলে আমাদের প্রকাশকদের জন্য খুব ইম্পর্টেন্ট, নাকি আমাদের প্রকাশকরা যে মডেলে যেভাবে চলতেছে ওইটাই তাদের জন্য যথেষ্ট? আচ্ছা, প্রোডাক্ট ডাইভার্সিটির আগে চিন্তা করতে হবে হিউম্যান ডাইভার্সিটি, মানুষের রুচি কীরকম, তাই না? যেমন বই মেলা যদি আমি কখনো যাই, আমি সবার আগে খুঁজি হচ্ছে সাইকোলজিক্যাল কোনো বই, বা যারা একটু উপন্যাস পছন্দ করে তারা উপন্যাস টাইপের বই বেশি খুঁজে, বা স্পেসিফিক কোনো রাইটারের বই খুঁজে বই মেলায় গিয়ে। আপনি যেটা বললেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর শিক্ষক, সোশ্যালিস্টিক পিপল, অ্যান্টি সোশ্যালিস্টিক, তো তাদের রুচি তো আলাদা, তাই না? তো ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। তো একটা বই মেলাতে তো আসলে বিভিন্ন ধরনের বই থাকে, তাই না? আপনি বলেন হিরো আলম টাইপেরও, আমরা দেখি বই মেলাতে এই ধরনের বই অনেক আছে আর কি। সো ডিপেন্ডস, মানে কাদের রুচি আসলে কীরকম। সো পাবলিশাররা তো আসলে বিভিন্ন ধরনের বই পাবলিশ করে থাকে, সেখানে উপন্যাস আছে, আবার এই সাইকোলজিক্যাল বই বলি, বা মেডিকেল রিলেটেড বইগুলা, বা এই যে আপনার ট্রাভেলের যে বইগুলো। সো এটা আসলে ডিপেন্ড করে যে কোন ধরনের মানুষ কোন ধরনের বইগুলো নিচ্ছে আর কি, বা কোনগুলো বেশি চলতেছে, এই তো। আচ্ছা, রাইটারদের ক্ষেত্রে অ্যাঙ্গেলে আসি, সেটা হচ্ছে যে রাইটাররা দেখা যাচ্ছে বইয়ের এই ডিসপ্লে নিয়ে তাদের নানা ধরনের কথাবার্তা থাকে, এবং এটা নিয়ে তারা নানা রকম প্রেশারাইজও করে। সো আমাকে বলো তো, যে এই ডিসপ্লে দেখে আসলে বই চুজ করে এই পার্সেন্টেজটা কীরকম, নাকি যারা আসলে বই পারচেস করে সেই মানে সেই বিহেভিয়ার প্যাটার্নটা কীরকম, মানে পারচেজের ক্ষেত্রে কি হয়, মানে তারা সে তোমাদের সাথে কী কথা বলে যারা পারচেস করে, এবং সেখানে ডিসপ্লের রোল আসলে কতটুকু? আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বুক পারচেস করে, বেশিরভাগ পাঠক আসলে স্পেসিফিক রাইটারের বই খুঁজে। যেমন আমরা এবার কাজ করার সময় যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যে চমক হাসানের নতুন কোনো বই আসছে নাকি গণিতের, বা ঝংকার মাহবুবের নতুন কোনো বই আসছে নাকি প্রোগ্রামিংয়ের। সো বেসিক্যালি যারা নতুন বই খুঁজে তারা আসলে রাইটার ভিত্তিক বই খুঁজে চায় আর কি। আর যেটা বললেন প্রথমে ডিসপ্লে ভিত্তিক, ওই যে বললাম তারা কাইন্ড অফ সিজনাল দর্শক, হ্যাঁ, বা আমার মতো যারা প্রচ্ছদ প্রেমী, ঠিক আছে। সো এটা আর কি, যে আসলে যারা প্রকৃতপক্ষে যারা বই পারচেস করে বেশিরভাগ সংখ্যাটা হচ্ছে যারা ওই রাইটার ভিত্তিক, বা বলে যে অমুক রাইটারের নতুন কোনো বই আসছে কিনা, বা এই রাইটার কি কি বই আছে, বা কি ধরনের বই আছে। তো এটাই। আচ্ছা, সো তাহলে এই যে যদি এইটাই হয়, মানে এইটাই যদি হয় যে স্পেসিফিক বই বা স্পেসিফিক জনরা বা স্পেসিফিক রাইটার এইরকম যদিই চায়, তাহলে তোমাদের নিয়ে 2 দিন যে আমি ওয়ার্কশপ করলাম, এই 2 দিন ওয়ার্কশপ না করে তোমাদের সরাসরি নিয়োগ দিয়ে দিলেই তো হইতো। মানে এখানে তোমাদের এই এত ওয়ার্কশপ করায় তাহলে তোমাদের পেছনে যে এনার্জি দিলাম এটা দরকার ছিল না। তাহলে তো তোমার জায়গায় যে কোনো একজন সেলসম্যান হলেই হয়তো সেটা করে ফেলতে পারতো। তাহলে বলো তো, যে তাহলে এখানে বিক্রয় কর্মীর এক্সিলেন্স দেখানোর স্কোপগুলো কোথায়? আচ্ছা, আমি মনে করি একজন বিক্রয় কর্মীর এক্সিলেন্স দেখানোর স্কোপটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। যেমন আপনি আমাদেরকে রিক্রুটমেন্টের সময় আমরা 2 দিন ওয়ার্কশপ করেছি, আপনি আমাদেরকে আপনার শ্রম দিয়ে আমাদেরকে ওয়ার্কশপটা করিয়েছেন। সো এইটা একটা বিগ ইম্প্যাক্ট পড়েছে আমাদের বইমেলা কাজের সময়, কারণ এই ওয়ার্কশপটা না হলে আমরা ট্যাকটিক্সটা বুঝতাম না বইমেলার, কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে, কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, কীভাবে কোন ওয়েতে ডিসক্রাইব করতে হবে। সো এই বিষয়গুলা বইমেলায় কাজ করার পূর্বে আমাদের ওয়ার্কশপে শেখানো হয়েছিল। ব্লু কলার জব, যেমন এটা সারা জীবন মনে থাকবে আমার। তো বাংলা বাজারেও 2-3 দিন কাজ করা হয়েছে আমার এই ব্লু কলার জব। সো এই বিষয়গুলা বইমেলাতে আমরা প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করছি। সো
অবশ্যই ওয়ার্কশপটা ইম্পর্টেন্ট ছিল। উইদাউট ওয়ার্কশপ আমরা যদি বইমেলায় গিয়ে সরাসরি জয়েন করতাম আমরা বুঝতাম না, মানে আমাদের ওইটা ম্যানেজমেন্ট করতে খুব বেগ পোহাতে হতো। প্রোডাক্ট নলেজ বা কিভাবে কি স্টেপ নিতে হবে পরবর্তীতে, রিপ্রেজেন্টেশন বিশেষ করে, এটা আমরা পারতাম না। এই তো ওয়ার্কশপটা অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আমার জানা মতে বাংলাদেশ অধিকাংশ প্রকাশনী তো ওয়ার্কশপ ছাড়াই রিক্রুট করে, কত স্যালারি দিবে বা কী হবে হয়তো কিছুটা নলেজ টলেজ দিয়ে করে ফেলে। সো তাহলে আমি যেটা বোঝার চেষ্টা করতেছি, যেমন তোমাদের যখন ইন্টারভিউ করছিলাম ওইখানে একটা মেয়ে বলতেছিল যে 1 মাসের একটা প্রজেক্ট, বিসিএস পরীক্ষাতে সম্ভবত 3টা ফিল্টারিং হয়, তো 1 মাসের একটা প্রজেক্ট, স্যালারি এত অল্প, এটার জন্য এত ফিল্টারিং করার তো কোনো মানে নেই, এটা তো এক ধরনের হ্যারাসমেন্ট। আচ্ছা, সো আমি তাকে বলতেছিলাম যে হ্যাঁ, কিন্তু এইখানে তো পুরো গেমটা ট্রান্সপারেন্ট, এই ধাপগুলা করা হবে, এটা তো আসলে ইয়েতে মানে একদম তোমাদের সার্কুলারেই লেখা আছে, সো তুমি অ্যাপ্লাই না করলেই তো হইতো। এখন এটা বিসিএস এর চেয়ে দামি হোক বা কম দামি হোক, মূল বিষয় হচ্ছে একটা কোম্পানির পলিসি এরকম। এখন তুমি এটা অ্যাগ্রি করলে করো, না হলে করো না, মানে তোমাকে তো কেউ ফোর্স করে নেই, ইউ আর ফ্রি, তাই না? তো আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে এই যে অন্যান্য প্রকাশনী যারা ওয়ার্কশপ ছাড়াই এই রিক্রুটমেন্ট করে, মানে এদেরকে রিক্রুট করে এবং তারা বিক্রি করে, তারাও তো ভালোই বিক্রি করে। সো আমি যেটা বোঝার চেষ্টা করতেছিলাম যে তাহলে তোমার যে এক্সপিরিয়েন্স দেখতেছি, যে লোকজন এসে রাইটারের কথা বলে বা স্পেসিফিকের কথা বলে বা ওই ক্যাটালগ চায়, সো এইটার জন্য তো আসলে এত ঝামেলা না করলেও চলতো। বোঝার চেষ্টা করতেছি যে তাহলে তোমার সাথে অন্য যারা অন্য স্টল কর্মী যারা ছিল তাদের আসলে ঠিক মাইন্ডসেটে কোন জায়গাটায় পার্থক্য তৈরি হয় বা কীভাবে হয়? আচ্ছা, আমি মনে করি এই বইমেলাটা আমরা যারা কাজ করেছি আমাদের জন্য একটা অপরচুনিটি ছিল। অপরচুনিটি কীরকম? শুধুমাত্র অর্থনৈতিক অপরচুনিটি না, এটা আসলে আমাদের ওই যে স্কিল ডেভেলপমেন্ট। যেমন আমি বইমেলায় যার একটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল এই যে আমার কথার জড়তা কাটানো, স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিলটা বাড়ানো বা সেলস বিষয়ে একটু জানা। তো এটা হচ্ছে আমার সাইড থেকে, হ্যাঁ, অ্যাজ ইন্ডিভিজুয়াল। আর পাবলিশার্সরা কী চায়? যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমার যতটুকু ধারণা যে দ্য বেস্ট আউটপুট বের করা, তাই না? তো এই বেস্ট আউটপুটটা কীভাবে আসবে? আমি যদি ইনপুটটা ভালো মতো দিতে পারি। তো এই যে ওয়ার্কশপ করানো, ইন্টারভিউ প্রসেস, এইগুলোর মাধ্যমে একজন যোগ্য সেলসম্যান তৈরি করা এই 1 মাসের জন্যে। আর এই 1 মাসটা আসলে শুধু 1 মাসে সীমাবদ্ধ না, আমি মনে করি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার জন্য, বা যারা এখানে কাজ করেছে বা করে এই ধরনের সুযোগ যারা নেয় আর কি। সো এটাই। আর পাবলিশার্সদের কথা বললাম যে তারা তাই চাই বেস্ট আউটপুট। তাহলে ওইখানে আসি যে রাইটাররা যে এই যে বইয়ের ডিসপ্লে নিয়ে এত হাহুতাশ করে, এটা কি তাহলে মিনিংলেস? এটার চাইতে কি তাহলে তাদের নিজেদের প্রমোশন করা বা এইটা তাহলে হয়তো তাদের সেলসে বেশি ইম্প্যাক্ট ফেলে? আচ্ছা, রাইটার্স যারা আছে যারা এই ডিসপ্লে নিয়ে একটু প্যারা খায় বা একটু প্যারা দেয়, তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে নতুন রাইটার দেখে এই টেন্ডেন্সিটা বেশি লক্ষ্য করা যায়, নতুন রাইটার যারা আছে। বা আর এই আসলে ফোর্স করা, প্রকাশনীকে ফোর্স করা ডিসপ্লেতে রাখার জন্য, এটা আসলে সেই সব রাইটারকে আমি করতে দেখেছি যাদের একটা স্পেসিফিক মানে কিছু পাঠক আছে, আমি তারা দর্শক পাঠক না, তো তাদের জন্য আর কি। যেমন একটা বই, আমি বইয়ের নাম না বলি, বইমেলা শেষের 2 দিন আগে সেটা আমাদের ডিসপ্লেতে ছিল না। তো সেই বইটা আগেও যে বইমেলা চলাকালীন সময়ে কন্টিনিউ টাইমে যে খুব বেশি আহামরি ছিল এমন না, বাট রাইটার এসে খুব মানে সে একটা হুলস্থুল কাণ্ড তখন। মানে এটা সামাজিক বেশ বেগ প্রভাবিত হয়েছে আমাদের ইনহাউস যারা এখানে ছিলেন। তো ওই দিনই ওই বইটার মোটামুটি 200 কপি আনা হয় বইটার, বাট দ্য ফ্যাক্ট ইজ ওই মেলার পরবর্তী আরও 2 দিন একটা কপিও সেল হয়নি। সো আসলে আমি মনে করি এটা মিনিংলেস, এই ডিসপ্লে নিয়ে পিরাপিরি করা, এটা মিনিংলেস কাইন্ড অফ। আর এটা সাধারণত নতুন রাইটাররা বেশি করে থাকে। এই তো। আচ্ছা, হ্যাঁ, মানে আমি এবার যেহেতু ছিলাম আমি দেখলাম যে আসলে ডিসপ্লে দেখে খুঁজে বই কেনে এটা আসলে 1%-এরও কম। অবশ্যই। তো এইটা নিয়ে রাইটারদের আসলে যে এটা করা না, এটা নট অনলি নতুন রাইটার, এটা পুরোনো রাইটাররাও এটা করে, মানে ঠিক যায় না, মানে এখানে তাদের কী চিন্তা কাজ করে যে আমার বইটা ডিসপ্লেতে রাখা হইলো কি হইলো না। হাওয়ার তো আমি এবার যেটা করবো মানে জানতে চাবো যে এই যে তোমরা যখন করো, মানে কেউ যখন বই কেনে, তোমরা ঠিক
কিভাবে তাকে করতে পারো, তাকে অ্যানালাইসিস কিভাবে করো যে সে আসলে সিরিয়াস পাঠক না সে কিনবে কি নাকি শুধু করতে আসছে, মানে তাকে প্রথম 2-3 দিন হয়তো বুঝতে পারো না, এরপরে তাকে স্টাডিটা কিভাবে করো, বুঝতে পারো কিভাবে? আমি যদি আমার কথা বলি, আমি ফার্স্ট অফ অল নোটিস করতাম তাদের বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা তাদের ইন্টেনশনটা আসলে কোন দিকে। হ্যাঁ, নর্মালি যারা সত্যিকারের পাঠক তারা নর্মালি আসেন, তারা বইগুলো দেখেন, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে ধীরে স্থির সময় নিয়ে দেখেন। তো যেটা হয়, তাদেরকে কোনো একটা বই সম্পর্কে রিপ্রেজেন্ট করলে তারা খুব মনোযোগ দিয়ে সেটা শুনে, আর শোনার পাশাপাশি তারা আরও ওই ধরনের বই আরও চায়, বা এর পাশাপাশি এই টাইপের আর কি বই আছে, তো তাদের সাথে একটা গুড কমিউনিকেশন হয়ে যায় তখন। সো এই মানুষগুলোকে আশ্বস্ত করা সহজ। আর দেখা যায় তারা এই বুক বেশিরভাগ ক্ষেত্রে তারা বুক পারচেস করে। তো আমি মনে করি আসলে যারা আসেন, তো তাদেরকে যদি অ্যানালাইসিস করা হয়, বা অ্যানালাইসিস করার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ইন্টেনশন এটাকে বুঝতে হবে যে তারা আসলে তাদের মোটিভটা আসলে কী। তো তখন গিয়ে আমাদের সেলসম্যানদের দিক থেকে তখন রিপ্রেজেন্টেশনটা তখন কাজে লাগে, এটাই। আর একটা বড় বিষয় হচ্ছে ডিসকাউন্ট। বইমেলা এমনিতেই 25% ডিসকাউন্ট দেয়, বাট আমার যতদূর এক্সপিরিয়েন্স যে আমি দেখছি যে লোকজন তারপরেও গিয়ে দামাদামি করে, হয়তো দামাদামি করে তারা এক ধরনের আনন্দও পায়। সো দামাদামির এই ইস্যুগুলা নিয়ে কী ধরনের পরিস্থিতি ফেস করো, বা এইগুলা নিয়ে তখন ট্যাকলই বা কীভাবে দিচ্ছিল? আচ্ছা, এবারের বইমেলাতে বাংলা একাডেমি থেকে ফিক্স করা হয়েছিল 25% ডিসকাউন্ট। সববারই থাকে, এই ছোটবেলা থেকে দেখতেছি 25% তো এটা সব প্যাভিলিয়ন, সব স্টলে এই রুলটা, তাই না, স্ট্রিক্ট। তো এখানে এর বেশি দেওয়ার সুযোগ নাই। তো নর্মালি যখন পাঠকরা আসে বুক পারচেস করার সময়, যখন তারা টাকা দিবে বা যখন তারা দামটা জিজ্ঞেস করে, তখন তারা একটু ফাপড় দেয় যে অমুক প্রকাশনী তো এত পার্সেন্ট দিচ্ছে, 30% দিচ্ছে, 35% দিচ্ছে। তো তাদেরকে যখন বলা হয় যে এটা সম্ভব না, কারণ বাংলা একাডেমি থেকে 25% ফিক্স করে দেয়, তো এরপরে তারা আর বেশি কথা বলে না, তারা ওইখানে স্টপ হয়ে যায়, তাদের বার্গেনিংটা ওইখানে স্টপ হয়। বাট কিছু কিছু পাঠক আছে বা কিছু কিছু মানুষ আছে, এরা সাপোজ তারা 2টা বুক পারচেস করছে, বইয়ের দাম আসছে 650 টাকা, তারা এভাবে করে যে 400 দিয়ে রাখেন, 400 দিলে দেন, হ্যাঁ। তখন খুব হাসি পাই তখন, আসাটাই স্বাভাবিক। তো তখন তাদেরকে এটা বিষয়টা আরও সুন্দর করে বুঝাই বলি এরকম, তখন তারা বই কিনে বা কিনে না, সামথিং এরকম। এই ডিসকাউন্ট নিয়ে কোনো অপ্রীতিকর অভিজ্ঞতা হয়নি? অপ্রীতিকর অভিজ্ঞতা বলতে না, তেমন কোনো অপ্রীতিকর অভিজ্ঞতা হয়নি। তবে মেলার শেষের দিন সবাই যারা এসেছিল আর কি, তারা মানে বলছে আজকে তো মেলা শেষের দিন, আজকে তো একটু কিছু ডিসকাউন্ট দেন। তো মেলা শেষের দিন তাদেরকে কনসিডার করতে হবে না, এটা আমার কাছেও পার্সোনালি খুব খারাপ লাগছে যে আজকে তো মেলা শেষ দিন, আজকে তো একটু কনসিডার করা যাইতো। বাট রুল ইজ রুল। বাংলা একাডেমির এই যে তারা যে পার্সেন্টেজটা দিচ্ছে, এটার উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো তাদেরকে যখন বুঝাই বলছি সুন্দর করে, তো তখন তারা আশ্বস্ত হয়েছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই তো। বাট এই পার্সেন্টেজ ইস্যু নিয়ে এটা কখনো অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়নি। এ তো গেল সাধারণ যারা পাঠক তাদের ক্ষেত্রে, কিন্তু যখন এই যে বন্ধুবান্ধবরা আসে, বন্ধুবান্ধবরা এসে যখন গল্প টল্প করে এবং বই কিনতে যায়, তখন কি তাদেরকে মানে এই 2 নম্বরই করে বাড়তি ডিসকাউন্ট দিতে না, কী করতে তখন, মানে ওই সিচুয়েশনগুলোতে আসলে কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে বা কী হয়? আচ্ছা, তো বেসিক্যালি যখন আমার বন্ধু বান্ধবরা আসতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা যখন বই কেনার মোডে আসতো, তো টোটালি আমার উপর ছেড়ে দিত যে কোন বইটা ভালো সেটা সাজেস্ট কর, ওইটা আমি নিব। তো ওদেরকে আমি ওইভাবে সাজেস্ট করতাম যে এই বইটা ভালো আছে, এটা পড়তে পারিস, বা এটা নিয়ে যা, এটা পড়, ভালো লাগবে তোর। তো সেক্ষেত্রে ওরা যখন বুকটা পারচেস করতো, তখন আমি তাদেরকে রেগুলারটাই দিতাম, রেগুলার অ্যামাউন্ট দিতাম, কারণ এই বন্ধু বান্ধবকে আলাদা ডিসকাউন্ট দিতে হবে বা পরিচিত জন যারা আসবে এরকম কোনো নির্দেশনা দেওয়া ছিল না। সো আমি তাদেরকে রেগুলার প্রাইসেই আমি সেল করছি ওদের কাছে। এ তো গেল তোমার কি বলে স্টলের মধ্যকার যে অ্যাপিয়ারেন্স বা অ্যাক্টিভিটি, কিন্তু যেটা হয় যে বইমেলার স্টলে কাজ করতেছি, এইটা আশপাশের সার্কেলে বা ফ্যামিলির মধ্যে এইটা কীরকম পারে ইনফ্লুয়েন্স করে বা কীভাবে কীরকম ইম্প্যাক্ট? আচ্ছা, বইমেলাতে যখন কাজ করা শুরু করি, তো প্রথম 2-3 দিন আমি পার্সোনালি খুব হীনমন্যতায় ভুগছিলাম যে আমি বইমেলার স্টলে এইভাবে বই বিক্রি করতেছি। তো প্রথম 2-3 দিন খুবই মানে নিজের কাছে একটু ডাউন ফিল হচ্ছিল তখন। বাট এরপরে যখন আমি আমার আশেপাশের অ্যাপিয়ারেন্সটা দেখলাম যে এখানে আমার মতো আরও অনেকে আছে, বা আমার থেকে আরও বেটার কেউ আছে, আমার যারা কলিগস আছে আশেপাশের স্টল প্যাভিলিয়নে, তো তখন আমি একটু নিজেকে নিজে আশ্বস্ত করলাম না, ইটস নর্মাল। আর এখানে সবাই দে আর হিয়ার টু স্কিল আপ দেয়ার ডেভেলপ দেয়ার স্কিল। সো তখন আমি নিজেকে আশ্বস্ত করছি এভাবে। আর
বন্ধু বান্ধব তারা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করছে, আমার যে বন্ধু বান্ধবরা আছে। আর ফ্যামিলিতে আব্বু আম্মু তারা খুব একটা ইয়ে করেনি, নর্মাল। তোমার এই হীনমন্যতা থেকে আমার একটা কেস মনে পড়লো, সেটা হলো যে শাহরিজার কথা কি মনে আছে? তোমাদের সাথে ওয়ার্কশপ করলো এবং ওকে বইমেলাতে নিয়োগ দিয়েছিলাম। তো ওর রোলটা ছিল বেসিক্যালি রাইটারদের এবং যারা বায়ার ওদের ইন্টারভিউ করা। তো ও কিন্তু 2 দিন করার পরে আর কাজটা করে নাই। হ্যাঁ, তো ও আমাকে ওর একটা এক্সপিরিয়েন্সের কথা বলতেছিল। ও তো বেসিক্যালি ঢাকা ভার্সিটি আইআরে পড়ে। হ্যাঁ আইয়ারেও। তো ও একটা প্রোগ্রামে গেছিলো ওদের ডিপার্টমেন্টের, সেখানে বইমেলার কারণে আগে বের হইতে চাইছিল। ওর সিনিয়র কয়েকটা ভাই ওকে বলতেছিল যে কি কোথায় যাইতেছে কি কাজ। সো বইমেলার এই জব শুনে এসে বলতেছিল মাত্র 13,000 টাকার জন্য তুমি এই ধরনের একটা ইয়ের কাজ করতেছো, কি বলে এই ধরনের একটা ছোটোখাটো কাজ করতেছো, তোমার কি টাকা পয়সার এতই অভাব পড়ছে, তোমার বাবার কি এখন আর আয় রোজগার করতে পারতেছে না। এবং তারপর নাকি সে ক্রাউড ফান্ডিংয়ের কথাবার্তা বলতেছিল যে আমরা সবাই মিলে কত টাকা দিলে শাহরিজার আর এই ধরনের কাজ করতে হবে না। সো এই কারণে সে পরে জবটা কুইট করছে। তো আমার কথা হচ্ছে যে এই যে এই এটা মানে এই বইমেলার এই জবটাকে যারা এইভাবেই করে, মানে জিনিসটাকে তো অন্যভাবেও দেখার সুযোগ ছিল। সো এই ওদের ক্ষেত্রে এই মানসিকতাটা আসলে কেন কাজ করতেছিল? এটা কি এই যে ঢাকা মানে ঢাকার অনেক ধনীর ফ্যামিলির ছেলে মেয়ে যেভাবে ট্রিট করে মানুষকে, বিষয়টা কি ওই রকম, নাকি এখানে আসলে কোনো ক্লাস পলিটিক্স কাজ করছে, নাকি এইখানে কোনো জেলাসি কাজ করে থাকতে পারে? মানে এই কাজটার আসলে ব্যাখ্যা কি? নর্মালি প্রফেশনকে দেখা, মানে আমার পয়েন্ট অফ ভিউ কীরকম, আমি কোন প্রফেশনকে কীভাবে দেখছি এখন। তো শাহরিজার ক্ষেত্রে বিষয় যেটা হয়েছে, তো ওকে যখন ওর সিনিয়ররা এই টাইপের কথাগুলো বলছে, ও খুব নেগেটিভলি এটার ইম্প্যাক্ট পড়ছে ওর উপরে, এরপরও কাজটা কন্টিনিউ করেনি। না, সেটাও নাই করতে পারে, কারণ 20 বছরের একটা মেয়ে এই ধরনের কথা হজম করাটা ওর জন্য কঠিন। এক্স্যাক্টলি। ওর বয়স, আমি ওকে বলছি তোমার বয়স 20-এর জায়গায় 25 হলে মেবি তুমি কেসটাকে এইভাবে দেখতে না। এক্স্যাক্টলি। ও সবেমাত্র ফার্স্ট ইয়ার, তো বিষয়গুলো ওভাবে ও আর কি ওয়েলকাম করতে পারেনি। আর মানুষজনের ক্ষেত্রে আমি বলবো যে তারা আসলে প্রফেশনকে ছোট করে দেখা, এটা সুযোগ নেই। আমি বলবো যে কোনো প্রফেশনই ছোট না। আর এই বইমেলায় কাজ করা, এটাকে মানুষজন আমি বুঝি না কেন শুধুমাত্র ওই টাকার রেশিওতে কেন দেখে। তুমি নিজেও তো 2 দিন হীনমন্যতায় ভুগছো। আমি নিজেও হীনমন্যতা, বাট আমি এটার সাথে আমি খাপ খাইয়ে নিয়েছি। আমি আমার পরে আমার থটস আমি চেঞ্জ এনেছি, কারণ আমার হীনমন্যতা এই জন্যই ছিল যে আমি এখানে কাজ করতেছি এটা অ্যাজ এ সেলসম্যান হিসেবে। পরে আমি যখন দেখতে পেলাম যে না, এখানে আমার মতো আরও অনেকে আছে, বা তারা অনেক ভালো জায়গা থেকে বিলং করতেছে, ভালো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড তাদের, ভালো ইকোনমিক্যাল অবস্থা। সো আসলে বইমেলা, আমি তো একটু আগেই বলেছি, এটা একটা অপরচুনিটি আমাদের স্কিল ডেভেলপমেন্টের। আমি বললাম যে কথা বলা, সেলস নলেজ, মানুষের সাথে ইন্টারাকশন। সো এই দিক থেকে বিবেচনায় অবশ্যই এটা একটা, আমি বলবো আমাদের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা দরকার। আর আসলে হীনমন্যতা আসতেই পারে, বাট ওটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে কীভাবে, আমি কি নেগেটিভলি করবো না পজিটিভলি করবো। যদি আমি এটা রেজাল্ট, আমি যদি পজিটিভলি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমি বলবো রেজাল্ট ভালো হবে। আর আচ্ছা, তোমার সাথে আজকে স্টুডিওতে তোমার একজন ফ্রেন্ড আসছে, মাশফিক, যাকে তুমি আসলে বইমেলার আগে চিন্তা না চিন্তা, এবং বইমেলার পরে তোমরা দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে এতই ঘনিষ্ঠতা হয়েছে যে সে বনশ্রীতে বা শনি রাখলে কোথাও থাকে, সে তোমার সাথে আজকে স্টুডিওতে চলে আসছে। সো এটা আমি বলতেছি, এই রেফারেন্সটা এই কারণে দিলাম যে এই যে 28 দিন কাজ করছো, কাজ করার পরে তোমরা তো বেশিরভাগ সময় স্টলের মধ্যেই থাকতো, তোমাদের আলাদা 4টা কাউন্টার ছিল, সবসময় তো এই ইয়েদের সাথেই কি বলে বায়ারদের সাথে কথা বলতে হতো, বায়ারদের সাথে বা দর্শকদের সাথে। তো তাইলে তোমাদের নিজেদের মধ্যে এই বন্ডিংটা আসলে কখন কিভাবে গড়ে উঠলো? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। আর মাশফিকের সাথে আমার বন্ডিংটা গড়ে উঠছে কিভাবে, সেটা হচ্ছে যে বইমেলা সাধারণত আমাদের কাস্টমার হ্যান্ডেলিং করতে হতো মোস্ট অফ দ্য টাইমস, এবং তোমাদের কাউন্টারও তো আলাদা ছিল, আলাদা কাউন্টার ছিল। বাট এর ফাঁকে ফাঁকে গিয়ে ওর সাথে কথা বলা হতো, দুষ্টুমি করা হতো। ও আসতো আমার কাউন্টার, আমি যেতাম ওর কাউন্টার, ওর সাথে এই কথা বলে আসতাম। তারপরে যে আমরা যে ব্রেক টাইমগুলো পেতাম খাওয়ার সময়, বা ওই যে বাইরে একটু যেতাম আমরা, 15 মিনিটের ব্রেক ছিল, 15 মিনিটের মধ্যে ফিরতে হবে। সো এই টাইমটা আমরা আমাদের মধ্যে কনভারসেশনগুলো হতো। নট অনলি মাশফিক, আমাদের স্টলে আরও ছিল তাকিব, রাফি ভাই, ফাইজুল্লাহ ভাই, জুবাইর ভাই। তারপর মেলার শেষের দিকে আমাদের সাথে জয়েন হলো রাহুল। হ্যাঁ, তো ওর সাথে আমার চরম ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, এখনও ওর সাথে প্রতিদিনই কথা হয়। মাশফিকের সাথেও আমার রেগুলার কনভারসেশন হচ্ছে। সো হয়ে গেছে ওদের সাথে এই ইন্টারাকশনটা। আর আশা করি ওদের সাথে আমার এটা আমি কন্টিনিউ করব।
কজ আমার চিন্তা চেতনা, ওদের ফিডব্যাক আমার প্রতি খুবই 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 মানে ভালো আমার, আর ওরাও অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, তুমি যাদের কথা বললাম মানে ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি সবাই মেল, কিন্তু তোমার টিম লিডার ছিল হচ্ছে মিলা, তোমার সাথে জান্নাত ছিল, হ্যাঁ যাকে আমি কন্যা হিসেবে দত্তক নিছি। তারপর অন্যান্য কাউন্টারেও 2 জন করে ছিল। সো তাদের কারণ আমি যে বললাম না, এটার পিছনে কি তোমার কিউপিড প্রবণতার কারণ নাকি কি কারণে তুমি তাদের কিউপিড কথা বলতেছো? প্রবণতার বিমুখিতা আমার এর পিছনে কারণ অলরেডি আমি একটা ট্যাগ পেয়েছি কিউপিড, সো এটা থেকে আমি মানে বেরোতে যাচ্ছি না, বাট এই জন্য ওদের নাম আমি বলি নাই। যেমন জান্নাত একদম পুরো ছোট বোনের মতো, হ্যাঁ, ওর তুমি তো একদম পাশাপাশি ছিলে, একদম পাশাপাশি, হ্যাঁ ওর আমি এক সাইডে কাজ করেছি। সো ওর সাথে সব থেকে বেশি সময় কাটানো হয়েছে ওই গত 28টা দিন। হ্যাঁ, কারণ যেহেতু পাশাপাশি আমরা একই কাউন্টারে ছিলাম, তো ও মানে জাস্ট লাইক ইনোসেন্ট শি ইজ, সবাই জানে এটা। তো ওর সাথে সব থেকে বেশি সময় কাটানো হয়েছে, আর ও খুবই মানে খুবই ইমোশনাল, আর মানে আর খুব অ্যাক্টিভ, খুব প্রোডাক্টিভও, কোনো কিছুতে না নাই, আর খুব পাংচুয়াল। তো ওর সাথে সব থেকে বেশি ইন্টারাকশন হয়েছে। তারপর ওদিকে মিলা আপু আমাদের লিডার, তো মিলা আপু আমাদের লিডার ছিল, সো তাকে আমি বেশ সম্মান করতাম, স্টিল এখনও করি, বেশ ভালো মানুষ। আর ওইদিকে সাইমা ছিল, এদিকে মিমি আপু, মিম, ওইদিকে সুবর্ণা ফার্স্ট ইয়ার ঢাকা ইউনিভার্সিটি থেকে, ও বেশ ভালো। হ্যাঁ, এসে ভাইয়া ভাইয়া করতো, জিজ্ঞেস টিজ্ঞেস করতো কী অবস্থা ভাই, আমিও ওদের কাউন্টারে যেতাম ওই যে ফাঁকে ফাঁকে সেলসের পাশাপাশি। তো এইভাবে। আর আমাদের মাঝে আরিয়ানা ছিল, ও তো মাঝখানে কুইট করলো অসুস্থতার কারণে। তো নর্মালি ছেলে মেয়ে এইভাবে আলাদা না, আমার সাথে সবারই মোটামুটি ভালো ইন্টারাকশন হয়েছে। বাট এই যে নামগুলো বললাম, মাশফিক, জুবায়ের, রাহুল, হ্যাঁ, তারপর তাকিব, তো এদের সাথে একটু বেশি ঘনিষ্ঠতা ছিল আমার, কারণ এদের সাথে ওপেনলি আমি সব কিছু নিয়ে কথা বলতে পারতাম, এরাও বেশ খুব ফিডব্যাক দিত এভাবেই। আচ্ছা, আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এইটাই যে যেহেতু তোমাদের এটা স্কেজুয়ালটা খুব টাইট থাকতো, যেহেতু 2টার মধ্যে ঢুকতা, আবার যখন বের হয়ে যেত তখন তো অলরেডি এক্সস্টেড, 9টা বেজে গেছে, সারাদিন প্রচুর কথা বলতে হতো। এর বাইরে তাহলে তোমাদের ইন্টারাকশনটা কি তাহলে ইয়েতে মানে কি বলে স্টলের বাইরে, নাকি এই যে স্টলের মধ্যেই যে এক কাউন্টার থেকে আরেক কাউন্টার চলে আসছো, এটা কি তাহলে এই যে মাসফিককে যেমন আমি ইনসিনসিয়ার মাসফিক বলি, তাহলে কি এটা কি তোমাদের ইনসিনসিয়ারিটির বহিঃপ্রকাশ, মানে এই কারণে কি তোমরা 2টা থেকে 3টা বই কম বিক্রি করছো? আচ্ছা, তো এইটা আই ডোন্ট নো এটা ইনসিনসিয়ারিটি কিনা, বাট কখন ইন্টারেকশনটা কখন হতো, সাপোজ আমি আমার স্টকে কোনো বইটা পাচ্ছি না, বা এই বইটা আমাদের স্টকে নাই, তখন আশেপাশের কাউন্টারে কল করতে হতো যে এটা কি ওদের এখানে আছে কিনা। তো যখন এই বইটা এখানে আনতে যাই, ওই তখন কয়েক সেকেন্ডের ইন্টারেকশন। আর নর্মালি আসলে ওই সেলসের ফাঁকে ফাঁকে ইন্টারেকশন বলতে কি মানে সেলসের উপর এফেক্ট ফেলে এরকম ইন্টারেকশন না। ওই যখন আমাদের ব্রেক টাইম থাকতো একসাথে খাওয়া দাওয়া করতাম, বা যখন স্টল থেকে বের হয়ে যেতাম ক্লোজিং টাইমে, যাওয়ার সময় অনেকটা পথ একসাথে হাঁটা হইতো। যেমন আমি আর তাকিব ওই বইমেলার প্যাভিলিয়ন থেকে ফেরার পথে শাহবাগ পর্যন্ত একসাথে হেঁটে আসতাম। আবার তাকিবের বাসা তো মোহাম্মদপুরে, আমার বাসা মোহাম্মদপুরে, সো ওই মোহাম্মদপুরে ওর সাথে একসাথে আসা হতো। সো এই যে একটা ওর সাথে অনেকটা টাইম এভাবে কাটানো হয়েছে, তো এইভাবে আর কি ওদের সাথে ইন্টারাকশনটা এভাবেই হয়েছে নর্মালি, এই তো। আর ওই এত টাইট স্কেডিউল ছিল ওদের সাথে, আর কি বাসা যাবো এত টায়ার্ড হয়ে যেতাম, তো খুব তাড়াতাড়ি ঘুমাই যেতাম, ওইভাবে কথা হতো না। বাট আফটার বইমেলা এখন তো সবারই মোটামুটি ফ্রি টাইম, অতটা কর্মব্যস্ততা নাই, এখন ফাঁকে ফাঁকে ওদের সাথে কথা হচ্ছে। কিছু কিছু কাস্টমার যেমন বেশ কয়েকবারই আসছে স্টলে, সো কাস্টমারদের সাথে কি ওরকম কোনো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, নাকি আলাদা করে কোনো কাস্টমারকে মনে নাই? আচ্ছা, কাস্টমারদের সাথে ফ্রেন্ডশিপ বা কাস্টমারদের সাথে রিলেশন, এটা আসলে এক এক কাউন্টারে এক এক রকম অভিজ্ঞতা হয়েছে। যেমন আমি যদি A4 কাউন্টারের কথা বলি, তাকিবদের যে কাউন্টারটা ছিল, তো তাকিবের আমাদের ওয়ার্কশপের সময় একটা কথা বলা হয়েছিল যে কাস্টমারকে ক্লায়েন্টে রূপান্তর করুন, তাই না? তো এটা বেশি ইম্প্যাক্টফুল। তো আমি মনে করি এই যে বিষয়টা, এটা তাকিব ও প্র্যাকটিক্যাল ফিল্ডেও অ্যাপ্লাই করতে পারছে। আমি ওকে নোটিস করছি যে ওর যে পাঠকরা এসেছিল ওর কাছে বই বুক পারচেস করছে বা করে নাই সামথিং, এরা এরপরে এসেও ওর সাথে কথা বলে গেছে, ওর সাথে ইন্টারেক্ট করে গেছে। তো এই বিষয়গুলো আমি নিজে, যেহেতু আমার কাউন্টারের পাশে ওর কাউন্টার ছিল আর আমার পেছনে ও দাঁড়াই থাকতো, মানে ওর সাইডটা আমার সাইডটা পাশাপাশি, তো আর কোনায় এই পাশে আমি এই পাশেও, সো আমরা কাছাকাছি ছিলাম আর কি, তো দেখতাম আর কি। আর আমাদের কাউন্টার আমার অভিজ্ঞতা বলে যেটা আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে আসতো পাঠকরা আসতো যারা আমার ফেস মনে থাকতো, বা যখন তারা দ্বিতীয়বার আসতো বা তৃতীয়বার আসতো, তো তাদেরকে আমার দিক থেকে বা তাদের দিক থেকে একটা ওয়েলকামিং একটা ভার্বাল এক্সপ্রেশন হতো যে কী অবস্থা, আবার এসছেন, তো এভাবেই আর কি।
আচ্ছা, কিন্তু আমার বন্ধু গাঙ্গুয়াও তো তোমাদের এই বইমেলার ক্ষেত্রে একটা ভালো কেস, মানে এরকম কাস্টমার তো সচরাচর বইমেলায় পাওয়া যায় না। এবং তোমরা প্রত্যেকে তার কাছ থেকে বইও উপহার পাইছো, সে তোমাদের ইফতারও করাইছে, সেই গল্পটাও তো আসলে আমাদের এই এপিসোডে একটা ভ্যালুয়েবল গল্প বলে আমার মনে হয়। অবশ্যই নাবিল ভাই ওরফে গাঙ্গুয়া ভাই আমাদের এই বইমেলা চলাকালীন সময়ের একজন অ্যামেজিং ক্যারেক্টার, খুবই জলি একজন মানুষ। তো আমাদের পুরো বইমেলা চলাকালীন সময়ে সব থেকে বেশি বুক পারচেস আদর্শ থেকে মেবি সে এককভাবে সে একাই করেছে, সব থেকে বই বেশি সে কিনেছে। আর তার সাথে ইন্টারাকশন আসলে আমাদের প্রত্যেকের, কাস্টমার সেলসম্যান হিসেবে না, হ্যাঁ এটা আমরা সবাই জানি। তো উনি লোকটা খুবই ইন্টারেস্টিং। তো সে আসতেন, আমাদের সাথে গল্প করতেন। আর মেলায় যেটা সব থেকে বেশি ওই প্যাভিলিয়ন কেন্দ্রিক যে বিষয়গুলো আমাদেরকে আনন্দ দিত সেটা হচ্ছে আপনার এবং নাবিল ভাইয়ের বা গাঙ্গুয়া ভাইয়ের যে আপনাদের যে খুনসুটিগুলো, এগুলো ছিল খুবই ইন্টারেস্টিং। যেমন আপনাদের যে বাজি ধরার যে বিষয়গুলো, আপনাদের বাজির ফলাফল স্বরূপ আমরা বই গিফট পাইছি, মাঝখানে টি শার্ট গিফট পাইছি। সো খুবই ইন্টারেস্টিং। গাঙ্গুয়া ভাই উনি যখন আসতো সবার সাথে কথা বলতো। আমি তার সাথে প্রথম আমার যে ইন্টারাকশনটা হয়েছিল সেটা হচ্ছে যে একটা বই আছে আপনার লেখা, নাবিল হোসেন। তো তিনি প্রথম যেদিন স্টলে আসছে, তো আমি দূর থেকে তাকে নোটিস করছি। আর নাবিল হোসেন বইটা আমার এই সাইডে ডিসপ্লে করা ছিল। তো আমি একবার তার দিকে দেখছি আর বইয়ের প্রচ্ছদের দিকে তাকাচ্ছি, ইনি কি তিনি কি না। সো তখন আমি বইটা নিয়ে সরাসরি তার সামনে চলে যাই, বলছি ভাই ইনি কি আপনি? বলতে হ্যাঁ ইনি, এই লোকটা আমি। তখন তার সাথে আমার ওইভাবে সৌহার্দ্যপূর্ণ একটা মুলাকাত হয়েছিল তখন। তো এইভাবে তার সাথে প্রথম পরিচয়। তো এভাবেই সে প্রতি সপ্তাহে আসতো, তাই না? যেহেতু সে ঢাকায় নর্মালি স্টে করে না। তো ইট ওয়াজ কোয়াইট অ্যামেজিং উইথ হিম। বেশ ভালো লেগেছে তার সাথে কাটানোর সময়গুলো বইমেলার সময়, তাকে মনে থাকবে। এতক্ষণ পর্যন্ত যে আলাপগুলো করলাম এবার সবই আসলে মেল পার্সপেক্টিভ থেকে দেখা গল্প। হ্যাঁ, তুমিও মেল, আমিও মেল, বা তুমি যাদের সাথে বেশি ঘনিষ্ঠ হয়েছো তাদেরও মেল। কিন্তু আমি যদি পুরা এই গল্পটা একটা ফিমেল পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি, মানে ধরো যে তোমরা তো 16 জন ছিলে, 8 জন ছিলে, 8 জন মেয়ে। সো তোমার বদলে যদি আমি এখানে মিলা, জান্নাত বা ইয়েকে নিয়ে আসতাম, আরিয়ানাকে নিয়ে আসতাম, তো ওদের গল্পে আসলে কি ভিন্নতা থাকতো যেটা আসলে তোমার গল্পে এখনো পর্যন্ত আমি পাই নাই? ওয়েল, যেটা ওদের গল্পে থাকতো কিন্তু আমার গল্পে নেই, আমি মনে করি সেটা হতে পারে কিছু চ্যালেঞ্জেস। যেমন যেহেতু ওরা মেয়ে, ওরা ফিমেল, তো আমাদের যে স্ট্রেংথ আর ওদের স্ট্রেংথ একরকম না স্বাভাবিকভাবেই। সো বইমেলা যেটা হতো যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, কাস্টমার সার্ভিস করতে হতো, পাঠকদেরকে বই এক্সপ্লেন করতে হতো। আমি বলবো যে এক্সপ্লেনেশনের দিক থেকে কিছু সময় বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে ওরা বেস্ট আউটপুট দিছে এক্সপ্লেনেশনে। যেমন যদি মিলাপুর কথা বলি, আমাদের জান্নাতের কথা বলি, ওইদিকে মিমি আপু, মিম, আরিয়ানা, এরা সুবর্ণা, এরা এদের বেস্ট আউটপুট দিছে। হ্যাঁ অবশ্যই দিছে। আর ওই যে ভিন্নতাটা আসলে আসে হচ্ছে ওই, আমি বলবো যে ওই স্ট্যান্ডিংয়ে যে ব্যাপারটা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। না, আমার তো বরং আরো অন্যটা মনে হয়। এই যে তোমাদের স্টল শেষ হইতো হচ্ছে 9টার পরে, তো 9টার পরে একটা মেয়ে যখন বাসায় যাইতো, সো সেটা তার পৌঁছাইতে পৌঁছাইতে অনেক রাত হয়ে যাওয়ার বিষয় ছিল। সো এইটা নিয়ে তার ফ্যামিলির সাথে হয়তো কোনো স্ট্রাগল থাকতে পারে, বা যারা হলে থাকে হলের গেট নিয়ে অনেক গল্প থাকতে পারে। বা দেখা যায় যে ইয়েতে মেলায় ছেলেদের সাথে যেভাবে ইন্টারাক্ট করে, একটা ছেলে ক্রেতা তার সাথে হয়তো সেভাবে ইন্টারাক্ট করে না, বা হয়তো ফ্লার্ট করারও চেষ্টা করে থাকতে পারে। ওই ধরনের গল্পগুলো কিন্তু থাকতে পারে। তো সেই টাইপ গল্প তো আসলে তোমার সাথে নিশ্চয়ই হবে না, বরং তুমি হয়তো দেখা গেছে পার্শ্ববর্তী প্যাভিলিয়নের কোনো মেয়ের সাথে হয়তো তুমি কিউপিড গিরি করতে গেছো। আচ্ছা গেছো সেটা বলতেছি না, হয়তো বলতেছি। হ্যাঁ হয়তো তো আমি বলতেছি তাহলে ওদের গল্পে এই জিনিসগুলো কি থাকার কোনো চান্স ছিল নাকি নাই, নাকি ওদের গল্পটা খুব প্লেন হইতো? ওই যে ফার্স্ট অফ অল বাসায় ফেরার তাগিদ বা বাসায় ফেরার তারা, এটা ছেলেদের একটা ছেলে বাসায় ফেরার তারা, একটা মেয়ে বাসায় ফেরার তারা টোটালি অন্যরকম। কারণ অ্যাজ এ বয় বাসায় ফেরা নিয়ে খুব একটা পেইন ফেস করতে হয় না ছেলে মানুষদের, বাট মেয়েদের ক্ষেত্রে একটা ব্যারিকেশন থাকে। আর এখনকার যে অবস্থা আমাদের দেশের সামাজিক যে অবস্থা, এটা খুব একটা ভালো না। সো সেক্ষেত্রে অনেকে হল থেকে আসতো, অনেকে বাসা থেকে আসতো, অনেকে অনেক দূর থেকেও আসতো। যেমন আমাদের মিলাপু সেই মিরপুর থেকে আসতো। তো তার জন্য একটা সুবিধা ছিল কি মেট্রো রেল ছিল, সো খুব একটা হ্যাসেল পথ হয়নি। বাট যারা একটু যাতায়াত ব্যবস্থা একটু নাজুক, তো তাদেরকে একটু প্রবলেম ফেস করতে হয়েছে। আবার এই যে হলের গেট বন্ধ হয়ে যাওয়া,
তো সেক্ষেত্রে বেশ একটা হ্যাসেল পোহাইতে হয়েছে তাদেরকে। আবার অনেকে এই যে বাসায় ফেরা নিয়ে, ফ্যামিলি রাত করে বাসায় ফেরা, ফ্যামিলি থেকে হয়তো অনেকে প্রবলেম ফেস করতে, এই বিষয়গুলো ছেলেদেরকে ফেস করতে হয়নি। তো সেদিক থেকে যেমন আমি ওয়ার্কশপের সময় তোমাদের সাথে যে মিম বলে একটা মেয়ে ছিল, ওকে প্রায় বলতাম তুমি তো স্বাবলম্বী না, তোমার মা তো তোমাকে নিতে আসে, এটা নিয়ে ওকে অনেক কথাবার্তা বলতাম। তো ওর বাসাও তো সম্ভবত পুরান ঢাকা বা ওরকম কোনো একটা জায়গায়। এবং মিম বোধ হয় তোমাদের জন্য খাবারও নিয়ে আসছিল কয়েকদিন, একদিন তো আমাকে মাংস দিচ্ছিল, আমি মাংস খাই না বলে পরে খাইনি। সো এই জন্য বলতেছিলাম যে তাহলে মেয়েদের এই গল্পগুলা, মানে তুমি কি তাহলে, যেহেতু তুমি একজন কিউপিড, এই জন্য ওই ভয়ে কি তুমি মেয়েদের গল্পগুলো ঠিক মতো জানো না, না ঠিক কী কারণে? আসলে ব্যাপারটা হচ্ছে যে গল্প জানি না তা না, মানে এই মুহূর্তে আমি হয়তো বা সব কিছু রিকল করতে পারছি না, এই জন্য আমি হয়তো সেভাবে ডেলিভার করতে পারছি না অ্যাট দিস মোমেন্ট। সো আসলে এই যে মিম যে মেয়েটা, ও হিজ আ জলি গার্ল। সো ও এই যে আমাদের জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসতো। তারপরে অনামিকা, ও 2 দিন নিয়ে এসেছে আমাদের, হালুয়া নিয়ে এসেছিল সবার জন্য, আন্টি বানিয়েছিল। ও অনামিকা কথা বলে নাকি তোমাদের সাথে? অনামিকা কথা বলছে। অনামিকা কাজের বাইরে কথা বলতে পারে, এটাই তো খুব আনইউজুয়াল ব্যাপার। Yes, she was the most silent person in the pavilion. So সব থেকে কম কথা বলতো। না, অনামিকা যখন মোস্ট স্পিরিটেড পারসন অ্যাওয়ার্ড ওকে দিচ্ছিলাম, আমার মানে জিনিসটা কল্পনা করতে খুব মজা লাগতেছিল যে অনামিকা স্পিরিটেড পারসন, সাংঘর্ষিক বিষয়টা। হ্যাঁ না, বাট সে ভালো কাজ করতো। বিশেষ করে আমি যখন স্টলে ঢুকতাম, ওরটা তো একদম কর্নারে ছিল, ও যে সালামটা দিত, সালামের মধ্যে একদম যে আদব লেহাজের ব্যাপারটা ছিল, সেখান থেকে তো ওকে পুত্রবধূ হিসেবে দত্তকে নিয়েছিলাম। এবং তোমাদের মনে হয় 7-8 জনকে শেষ পর্যন্ত দত্তক নিয়ে গেছিলাম। মেলা আরো 8-10 জন বাড়লে মনে হয় দত্তক আরো বাড়তো। অবশ্যই বাড়তো। আমি নিজেও আপনার দত্তক শ্যালক। সো আসলে মেয়েদেরকে রিভিউ করার ক্ষেত্রে ব্যাপারটা কিউপিডিং না, ঠিক আছে, কিউপিড এটা রিজন না, ওই যে অ্যাট দিস মোমেন্ট আমি হয়তো সব কিছু রিকল করতে পারছি না, সো এই জন্য আমি হয়তো সেভাবে ডেলিভার করতে পারি, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। তো যদি ওইখানে যাই যে তোমাদের এই যে এটা কি বলে কেমিস্ট্রিগুলো, তোমাদের তো 4টা কাউন্টার ছিল এবং এই সেলসের হিসাব হয়তো আলাদা আলাদা, মানে ওই কাউন্টারের সেলস দিয়ে ওই 4 জন, এই কাউন্টারের সেলস এই 4 জন, ফলে ওভারঅল মূল্যায়ন হয়তো টিম ওয়াইজ। এবং আমি কয়েকবার এরকম দেখছি যে এক কাউন্টারে বিক্রি হয়ে অন্য কাউন্টারে বিল হয়েছে বলে এটা নিয়ে আবার কয়েকজন কমপ্লেনও করছে। তো তাহলে তোমাদের মধ্যে কি একটা মানে এই এত কেমিস্ট্রির মধ্যে একটা ভালো রকম ফাইট ছিল না, মানে কম্পিটিশন তো ছিল নাকি? কম্পিটিশন আসলে যেমন ইন্ডিভিজুয়ালি আমি যদি আমার কথা বলি, আমি আসলে ওই মেলার প্রাঙ্গণে ঢোকার আগে আমি সংকল্পবদ্ধ হয়েছিলাম যে আসলে আনহেলদি ফাইট করব না। আর এই যে এক কাউন্টারে বিল আর এক কাউন্টারে করা নিয়ে যে একটা দ্বন্দ্ব, এইটা কিছু মানুষের মধ্যে হয়তো বা এটা হয়েছিল, বাট আমি বলবো যে ওভারঅল পার্সপেক্টিভ থেকে খুব একটা এটা ঝামেলা হয়নি, বা আমাদের সাথেও কারো সাংঘর্ষিক কোনো এ ধরনের কোনো আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট কিছু হয়েছে আর কি। বাট এই যে কাউন্টার ভিত্তিক যে রেসটা আর কি, তো দেখা যেত যে A1 আর A4 সবসময় আগাই থাকতো। আপনি ভালো জানেন আমার থেকে হয়তো, A1 সব থেকে বেশি সেলস ফিগার ছিল প্রতিদিনই বলা চলে। সো আর এটা আসলে আনহেলদি কম্পিটিশন, যে এক কাউন্টারে বই আর এক কাউন্টারে গিয়ে যদি বিল করে তাদের মধ্যে দ্বন্দ্ব, এটা আমি মনে করি ঠিক না, বাট সামটাইমস এটা আবার প্রোডাক্টিভিটি বাড়ায়। আচ্ছা, সেক্ষেত্রে তুমি কেবল যেটা বললে যে তোমাদের কাউন্টারের সেলস সবচেয়ে বেশি ছিল, তোমরা কি পজিশনের কোনো অ্যাডভান্টেজ পাইছো? লাইক যেহেতু তোমাদের ওখানে ক্রাউড বেশি হতো অন্য ইয়ের তুলনায়, যেখানে রোদ এসে পড়তো, তো সেক্ষেত্রে এই যে বাকি 3 কাউন্টারের তুলনায় তোমাদের সেলস বেশি হওয়ার ক্ষেত্রে এখানে তোমাদের সেলসম্যানশিপ বেশি রাখছে, ভূমিকা রাখছে, নাকি ওখানে তোমাদের লোকেশনের অ্যাডভান্টেজটা এখানে তোমাদের বেশি করছে? এই বিষয়ে বলতে গেলে অবশ্যই প্রথমত লোকেশন, কারণ একটা প্যাভিলিয়নের 4টা সাইড থাকে, তো ফ্রন্ট লাইনে যেই সাইডগুলো থাকে এখানে ক্রাউড তুলনামূলক বেশি হয়, সব থেকে বেশি ক্রাউড ফ্রন্ট লাইনেগুলোতেই হয়। সো আমাদের A1 আর A4 এর কাউন্টার দুইটা ছিল হচ্ছে একদম ফ্রন্ট লাইনে বলতে মানে একদম মেইন রাস্তার আর কি পাশে। সো পাঠকরা বা দর্শকরা যারা সামনে দিয়ে যেত, মানে ওইটা তাকে পাস করতে হইতো। সো এই অ্যাডভান্টেজটা পাইছে হচ্ছে A1 আর A4। তো সেদিক থেকে বিবেচনা এইদিকে পাঠক সমাগমটা তুলনামূলক বেশি ছিল অন্য 2টা কাউন্টারের তুলনায়। সো এই জন্য সেলসটা অবশ্যই এই 2টা কাউন্টারের তুলনামূলক বেশি হয়েছে অন্য কাউন্টারের থেকে।
আর সেলসম্যানশিপের দক্ষতা এটা আসলে প্রকাশনী ভালো বলতে পারবে আমার থেকে, তো এই ব্যাপারে আমি আর না বলি, বাট লোকেশনটা এটা অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার যে হলো যে শুক্র শনিবারে বা বন্ধের দিনগুলোতে তো প্যাভিলিয়নের ভিতরে প্রচুর রাইটার আসতো। তো রাইটার আসাতে না আসাতে কি আসলে বইয়ের বিক্রিতে কোনো প্রভাব পড়ে, নাকি এটা হচ্ছে জাস্ট রাইটারের নিজের স্যাটিসফ্যাকশন এখানে ম্যাটার করতেছে, যে সে প্যাভিলিয়নে এসে বসে আছে, কিছু করেছে তোমার এসে বই কেনো, মানে এখানে রাইটার প্যাভিলিয়নে থাকাটা কোনো কিনা? কারণ দেখা যাচ্ছে যে ফেসবুকে এটা নিয়ে প্রত্যেক মেলাতেই হয় ক্যাম্পে, এই যে অমুক দিন অমুক রাইটার আসছেন, বা রাইটার নিজেও আগামীকাল মেলায় থাকবো অতটা থেকে ততটা পর্যন্ত। সো এই স্ট্র্যাটেজিটা আসলে সামগ্রিকভাবে কতটা হয়, মানে প্রভাব ফেলে বিক্রির ক্ষেত্রে তোমার দেখা মতে যেটা? আচ্ছা, ওয়েল, এই যে রাইটারদের প্যাভিলিয়নে আসার যে বিষয়টা, এটা বই বিক্রির ক্ষেত্রে এটা ইম্প্যাক্টফুল সামটাইমস। যেমন এবার এখন তো আসলে ফেসবুকের দুনিয়া, তো নর্মালি রাইটার যারা প্যাভিলিয়নে আসেন তারা হয়তো বা আসার আগে 1-2 দিন আগে তারা হয়তো বা অ্যানাউন্স করে আসেন যে অমুক দিন অমুক সময় অমুক প্যাভিলিয়নে এসে থাকবে। সো ওই যে যারা যে সমস্ত পাঠক রাইটারকে পছন্দ করে বা রাইটারের লেখাকে পছন্দ করে, তো তারা কি করে, তারা এই রাইটারের সাথে ইন্টারাকশনের জন্য অটোগ্রাফ বা সেলফি, এখন তো সেলফির খুব প্রচলন, সো এই যে এইটাকে টার্গেট করে তারা বই মেলাতে আসেন বই কেনার জন্য বা রাইটারের সাথে একটু ইন্টারাকশন। নর্মালি কি হয়, বই মেলা ছাড়া কিন্তু রাইটারদের সাথে সরাসরি ইন্টারাকশন হওয়ার খুব একটা সুযোগ নেই, তাই না? নর্মালি আমরা বইমেলার বাইরে যদি আমরা কখনো বইটই কিনি, আমরা অনলাইনে বুক পারচেস করি কোনো পেজ থেকে বা সরাসরি লাইব্রেরি থেকে, সেখানে কিন্তু রাইটারের সাথে কিন্তু ওইভাবে ইন্টারাকশনের সুযোগ থাকে না। বাট বইমেলা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পাঠকের সাথে রাইটারের সরাসরি একটা ইন্টারাকশনের সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে রাইটারদের প্যাভিলিয়নে আসা, এটার সাথে পাঠকদের বই কেনা অবশ্যই সম্পর্কযুক্ত আর হচ্ছে ইম্প্যাক্টফুল। আচ্ছা, আগে যেটা হইতো যে যেমন সেলিব্রিটি মানে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা যদি বই লিখতো সেখানে প্রচুর ভিড় হতো, মানে সেটার সাথে মানে সে হয়তো সিরিয়াস রাইটার না, বাট ওই প্রোফাইলের কারণে অনেক ভিড় হইতো। তো এবার তো আদর্শতে আসলে ওই রকম কোনো সোশ্যাল মিডিয়া সেলিব্রিটির বই হয় নাই। তো তোমার কি মনে হয় যে ওই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটির বই করলে সেটা আসলে বইমেলার বিক্রিতে আসলে ইম্প্যাক্ট ফেলে, নাকি ওই সেলফিতেই শেষ, মানে তারা আসলে ওই পরিমাণ বই কিনে না? তোমার এক্সপিরিয়েন্স কি বলে? আচ্ছা, আমার এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড অপিনিয়ন যেটা হবে সেটা হচ্ছে, আমরা আগে যেটা লক্ষ্য করেছি আজ থেকে আরও হয়তো বা 10-12 বছর আগে বা আরও আগে হয়তো বা রাইটার তারা তাদের লেখনীর মাধ্যমে বিখ্যাত হতো বা তাদের জনপরিচিতিটা এই লেখনীর মাধ্যমে হতো। বাট এখন আমরা গত কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি যে আসলে মানুষ বিখ্যাত হওয়ার পরে বই লিখছে, মানে যেটাকে বলে যে সেলিব্রিটি, যখন একটা সেলিব্রিটি, অনলাইন সেলিব্রিটি, সে একটা বই লিখছে, এই যে সেলিব্রিটি বই লিখছে, এই সেলিব্রিটির সাথে একটা সেলফি, আপনি যেটা বলেন সেলফিতে সীমাবদ্ধ কিনা, আমি বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অবশ্যই এটা সেলফিতে সীমাবদ্ধ। হ্যাঁ, বাট এখানে কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি ইস্যুস। যে বই লিখছে বা যে সেলিব্রিটি বই লিখছে, তার ওই সোশ্যাল ফেমের কারণে, অনলাইন ফেমের কারণে সে এই গ্যাদারটা পাচ্ছে বইমেলাতে সে অ্যাক্সেসটা পাচ্ছে কেন? তার এই অনলাইন ফেমের কারণে। সো আমি আসলে মনে করি যে প্রকাশনীর বা প্রকাশকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোয়ালিটিটা ম্যাটার্স এখানে, কারণ অনলাইন এটা আসলে ট্রেন্ডিং ইস্যুস, কজ এখন যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে এটা কয়েকদিন চলবে, এরপরে কিন্তু মানুষ মনেও রাখবে না। সো কোয়ালিটি ইস্যুস, দ্যাটস ইট। এই যে এত রাইটার আসছে, রাইটারদের সাথে তোমাদের ইন্টারাকশনের কোনো সুযোগ থাকতো নাকি? রাইটার বিশেষ করে কিছুটা তো থাকতোই বোধ হয়, মানে ধরো কেউ বই কিনে বলতো যে রাইটার একটা অটোগ্রাফি না দাও, তোমরা তো এসে রাইটারকে নক করতাম। সো রাইটারদের সাথে ইন্টারাকশনটা কীরকম হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আমাদের রাইটারদের সাথে ইন্টারাকশন হয়েছে ওই যখন কোনো পাঠক আসতো, তখন অ্যাট দ্যাট মোমেন্ট যদি কোনো রাইটার প্যাভিলিয়নে উপস্থিত থাকতো, তো সাপোজ একজন আসলো, সে হয়তো বা দেখা গেল যে হিমালয় পাইসারের কোনো একটা বই সে পারচেস করছে, তখন অ্যাট দ্যাট মোমেন্ট হিমালয় পাইসার আমাদের প্যাভিলিয়নে আছে, তো তখন আমরা পাঠককে বলি যে রাইটার এখানে আছেন। পরে যখনই তাকে কথা বলি রাইটার এখানে, তখন তার থেকে রিপ্লাই আসে যে একটা অটোগ্রাফ চাই, বা সেলফি তুলতে সম্ভব কিনা। তো তখন আমরা রাইটারের সাথে ইন্টারেক্ট করিয়ে দিতাম। কিন্তু আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? এরকম তো আমি পাইলাম না। আপনার একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, সেটা হচ্ছে আপনি চিঠি লিখতে পছন্দ করেন। সো এটা বেশ ইউনিক একটা আইডিয়া, তো যেটা অনেকে এনজয় করে। তো এই চিঠি লেখা বিষয়টা যখন সাপোজ ডি কেউ পারচেস করলো, তখন এট দ্যাট মোমেন্ট আপনি যখন প্যাভিলিয়নে ছিলেন, তখন আপনি চিঠি লিখতেন। হ্যাঁ, আমি তো সব মিলে 18-19 দিন ছিলাম। হ্যাঁ, তো এটাই। ওকে,
তো এই যে মেলা যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এই যে এইটা কি বলে ডিটাচমেন্টটা তৈরি হওয়া, তোমাদের পরবর্তীতে যখন ক্রেস দেওয়া হলো, ক্রেস দেওয়ার সময় দেখলাম যে সেখানে জান্নাত, তারপরে আরও কে যেন বলছে সে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখছে যে সে বই বিক্রি করতেছে। তো তোমার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটছিল কিনা? আচ্ছা, বা আমি দেখতেছিলাম যে মেলার শেষ দিন জান্নাত মারাত্মক কান্নাকাটি করতেছিল। হুম হুম হুম। তো তোমার ক্ষেত্রে আসলে মানে এই বিচ্ছেদের পরবর্তীতে এটা কি হলো? আচ্ছা, বিচ্ছেদ পরবর্তী বিষয়টা, যে স্বপ্নের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি আমার কথা বলি, আমার কোনো স্বপ্ন মনে থাকে না। আমি রিকল করতে পারি আমি রাতে কী স্বপ্ন দেখছি, আমার সকালে মনে থাকে না। সো আর বাট একটা টেন্ডেন্সি, যেমন গত 28 দিন আমরা একই রুটিনে কাজ করেছি, একই জায়গায় একই মানুষজনের সাথে ইন্টারাকশন হয়েছে, একই কাজ করতেছে গত 28 দিন একটা না, উইদাউট এনি ব্রেক। তো এই যে একটা একটা ধারাবাহিকতা চলছিল, সো ওই বিষয়টাকেই আমরা অনেকে আমাদের স্বপ্নে দেখেছি, যে এই স্বপ্ন দেখতে পাচ্ছি। আমি নিজে দেখিনি, ওদের থেকে শোনা আর কি। ওরা বলছে যে আমি বই বিক্রি করতেছি, আমি কাস্টমারকে এটা আমি বুঝাচ্ছি, হ্যাঁ, অনেক আমি কাউন্টারে গেছি। সো এই বিষয়গুলো তখন হ্যালুসিনেশনে আসছে স্বপ্নের মাধ্যমে। সো এটা ওই যে একটানা কাজ করার কারণে, এই ধারাবাহিকতার কারণে তারা স্বপ্নে এটা দেখছে। আর অনেকে ইমোশনাল হয়ে গেছে। যেমন জান্নাতের কথা যদি বলি, সে তো মেলার লাস্টের দিন প্রচুর কান্নাকাটি করছে। যখন ক্লোজিং টাইম ছিল তখন পর্দা নামানোর পরে সে খুব কান্নাকাটি করছে। আবার এই যে আমরা আদর্শ সাথে দেখা করলাম, মেলা 3 তারিখে দেখা করলাম, 8 তারিখে দেখা করলাম, এই দেখা কারণে ও খুব এক্সাইটেড ছিল, বলে যে ভাইয়া আমি দেখা করবো। সে খুবই খুশি। সো অনেক ইমোশনাল। আর এটা হওয়া স্বাভাবিক। একটা জায়গায়, একটা স্ফিয়ারে মানুষজনের সাথে এতদিন কাজ করা, একসাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। এই তো। আচ্ছা, এরপরে যদি ইয়ের প্রসঙ্গে আসি, যে এই মেলায় তো সবচেয়ে ভিড় হয় সাধারণত শুক্র শনিবারে, অন্য দিনগুলোতে ওই রকম ভিড় হয় না। সো অন্য দিনগুলোতে যারা বই কিনে, তাদের সাথে এই শুক্র শনিবারে আসা অডিয়েন্সের কি নেচারে কোনো পার্থক্য আছে, নাকি একই আসলে, মানে সিগনিফিকেন্ট কোনো পার্থক্য নাই? নর্মাল দিনগুলো যারা বই কিনে বা যারা শুক্র শনিতে বই কিনে, অবশ্যই তাদের মধ্যে কিছু নেচারে পার্থক্য আছে। যেমন শুক্র শনিতে ক্রাউডটা এই জন্যই হয়, সরকারি ছুটি থাকে বা ছুটির দিন থাকে। শুক্রবার তো ওভারঅল সবারই ছুটির দিন থাকে। সো এই দিনে ক্রাউডটা হয় সব থেকে বেশি। শনিবারও ক্ষেত্রে কাইন্ড অফ সেম। আর নর্মাল দিনগুলোতে যারা আসে তারা আসলে অবসর সময় কাটাতে আসে। নর্মালি আমি যদি বলি, কাজের ফাঁকে ফাঁকে বা আসে, নর্মালি র্যান্ডমলি আসে। বাট শুক্র শনি এটা অ্যাকচুয়াল ডেট, কজ বইমেলা যেতে হলে কাজের মধ্যে তারা সারা সপ্তাহে কাজে ব্যস্ত থাকে। তো অবসর সময়টা এই শুক্র আর শনিবার। সো একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপুল এই শুক্র শনিবার আসে। সো তাদের মধ্যে নেচার অবশ্যই পার্থক্য থাকে অন্যান্যদের তুলনায়। এরপরে তারা সময় পাবে না। সো এই তো। আচ্ছা, এবার মেলায় বেশ কিছু ঘটনা ঘটছে, যেমন উজান প্রকাশনী স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে সব্যসাচী নামে একটা প্রকাশনী স্টলে সম্ভবত হয়েছে, মানে কি বলে, একটা বিশেষ গোষ্ঠীর সাথে তাদের সমস্যা হওয়ার কারণে সেই প্রকাশককে অ্যারেস্ট করছে। তারপরে মাঝখানে স্যানিটারি ন্যাপকিনের নিয়ে সম্ভবত হয়েছে। সো এই যে ইনসিডেন্টসগুলো, এই ইনসিডেন্টসের কারণে মেলার উপস্থিতি বা ওভারঅল এনভায়রনমেন্ট আসলে কতটা প্রভাবিত হয়েছে, মানে তোমার দেখা মতে? আচ্ছা, তো এবারের বইমেলাটা এই ধরনের ঘটনার কারণে বেশ বিতর্কিত। আর এই বিতর্কের জন্যে উপস্থিতি বা পাঠকদের আগমনটা, এটা অবশ্যই একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলছে পাঠকদের উপস্থিতির উপরে। সো যেমন বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। আপনি যেটা বললেন যে একটা প্রকাশনীকে বন্ধ করে দেওয়া হয়েছে, বা কোনো একটা গোষ্ঠীর সাথে একটা ঝামেলার কারণে অ্যারেস্ট করা হয়েছে সব্যসাচী প্রকাশনীর। সো এই বিষয়গুলো, আবার এই যে ন্যাপকিন ইস্যু নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হলো। সো এই বিষয়গুলো সাধারণ পাঠকদের মধ্যে বা সাধারণ মানুষজনের মধ্যে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, যে এবারের বইমেলাটা অন্যান্য বারের বইমেলার মতো না। আমরা ওখানে উপস্থিত ছিলাম। সো অন্যান্য বারের বইমেলা থেকে এবারের বইমেলাটা এই বিতর্কের সৃষ্টির জন্য পাঠকদের উপর বেশ ইম্প্যাক্ট। তো বলতে পারি যে এবার উপস্থিতিও গত কয়েকবারের তুলনায় বেশ কম। এই তো। আচ্ছা, উপদেষ্টা বা মানে পলিটিক্যালি ইম্পর্টেন্ট পার্সনও তো তোমাদের স্টলে আসছে। সো তারা যখন আসে তখন আসলে সেটা অন্যান্য ইয়েদের মধ্যে, মানে অন্যান্য যারা নর্মাল ক্রেতা বা দর্শক, তাদের এই উপস্থিতিতে আসলে কীরকম ইম্প্যাক্ট পড়ে বিক্রির ক্ষেত্রে? আচ্ছা, এবার বইমেলায় বেশ কিছু উপদেষ্টা এসেছিলেন, ভিজিট করেছিলেন। তো তোমাদের স্টলের কথা বলতে? হ্যাঁ, আমাদের স্টলে। তো তারা যখন এসছিল সন্ধ্যার পরেই, তো তাই না? তো তখন মানে
ক্রাউড যে ছিল নর্মাল যে ক্রেতা, তো তাদের উপস্থিতির কারণে এই তাদেরকে তো সচরাচর আমরা অনলাইনেই দেখি, কখনো তো সামনাসামনি ইন্টারাকশন হয় না বা সামনাসামনি তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। সো এই যে তাদের হঠাৎ উপস্থিতি, এটাকে এদের মধ্যে খুব একটা, আমি বলবো যে বই কেনার প্রতি বা বইয়ের প্রতি খুব একটা তাদেরকে ইম্প্যাক্ট ফেলে এমন না, বাট নর্মালি তারা এসছে একটা একটা কিছু সময় একটা ক্রাউড সৃষ্টি হয়েছে তাদের উপস্থিতির কারণে, উপদেষ্টাদের উপস্থিতির কারণে। তো এটা আমি মনে করি যে ক্রেতারা এটাকে নর্মালি নিয়েছেন। সো তোমরা 14 ভ্যালেন্টাইন ডেতে তোমরা ছেলেরা পাঞ্জাবি পরলা এবং মেয়েরা শাড়ি পরে আসলা এবং তোমরা বেশ খুশি ছিলা, ছবি টবি তুললা। তো আমার যেটা প্রশ্ন জানার, যে এই 18 জনের বিশাল টিম, এই টিমে এই যে এরকম একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো আসলে তোমাদের মধ্যে কীভাবে ইনিশিয়েট হয়? মানে এটা কি হঠাৎ করে নিশ্চয়ই সবার একসাথে মনে হয় নাই, তাই না? এবং এরপরেও দেখলাম যে কয়েকজন আসছে যারা আসলে এই পরে নাই, যেমন অনামিকা, তারপরে রাহুল, জুবায়ের, এই 3 জন পরে নাই ফর শিওর, এর মনে আছে, এর বাইরে কেউ থাকতেও পারে। তো এই যে আবার 3 জন সেই ইয়েতে সামিলও হয় নাই, সো এই ডিসিশনটা আসলে কীভাবে নেওয়া হয় এতজনের মধ্যে? আচ্ছা, তো এবারের বইমেলাতে আমাদের আদর্শতে আমরা যারা কাজ করেছি, আমাদের একটা নির্দিষ্ট একটা পোশাক দেওয়া হয়, ইউনিফর্ম, আপনি যেটাকে বলেছেন কি যেন, জার্সি। আমরা কয়েকজন বলতাম স্কুল ড্রেস। সো এই একটানা এতক্ষণ ডিউটি করা প্রতিদিন। সো আর 14ই ফেব্রুয়ারি একটা বিশেষ একটা দিন। সো নর্মালি আমরা 14ই ফেব্রুয়ারি 3-4 দিন আগে থেকে আমরা নর্মালি 14 তারিখ না, আমরা পড়েছিলাম 13 তারিখে পড়েছিলাম আমরা শাড়ি পাঞ্জাবি, সাপাটে করেছিলাম আর কি, শাড়ি পাঞ্জাবি ডে। সো এই নর্মালি 10 তারিখের দিকে আমরা হঠাৎ করে কয়েকজন, মিমি আপু, আমাদের জান্নাত, বিশেষ করে জান্নাত উঠেছিল, আমরা ভ্যালেন্টাইনে বা 14 তারিখে বা 13 তারিখে আমরা সবাই শাড়ি পাঞ্জাবি পরবো। সিদ্ধান্ত হয়েছিল যে 14 তারিখে শাড়ি পাঞ্জাবি পরবো সবাই, বাট অনেকে 14 তারিখে মানে এটাতে না করছিল যে না 14 তারিখে হবে না, 13 তারিখে করি। সো এই যে একটা ক্রেজ উঠলো যে আমরা সবাই শাড়ি পাঞ্জাবি পরবো একদিন সবাই। সো নর্মালি জান্নাত সবাইকে ইনফ্লুয়েন্স করছে, সে যে সবার কাছে যে সে বলছে যে ভাইয়া, এই আপু, এরকম আমরা ওই দিন আমরা সবাই শাড়ি পাঞ্জাবি পরবো। সো আমরা মোটামুটি ওই দিন 14-15 জনের মতো আমরা শাড়ি পাঞ্জাবি পরেছিলাম। তো এটা বেশ খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী ছিল। তো আমরা সবাই ছবি টবি তুলেছি সেদিন, ভালো লেগেছিল অন্য দিনের তুলনায়, কজ এই দিন তো সবার এটাই আলাদা, সবাই একটা অন্যরকম ইমপ্রেশন ক্রিয়েট হয়েছিল নিজেদের মধ্যেই, যে বেশ কমফোর্টেবল ফিল করছিলাম, আমার একটা ফেস্টিভ মুড তখন কাজ করছিল আমাদের মধ্যে, খুব এনজয় করেছি আমরা বিষয়টা। আচ্ছা, কিন্তু এই যে তোমরা ইউনিফর্মকে যে স্কুল ড্রেস বলতা, এটার মধ্যে তো এক ধরনের ব্যঙ্গাত্মক ব্যাপার আছে, কেন? মানে এটা ব্যঙ্গ করার কারণটা কি? ব্যঙ্গ করার স্পেসিফিক সেভাবে কোনো কারণ নেই, বাট আসলে নিজেদের কাছে একটু অন্যরকম লাগতো। আমাদের আশেপাশেও অন্যান্য অনেক স্টল প্যাভিলিয়ন, ওরাও কিন্তু মানে সেম জার্সি বা টি শার্ট, ওদের স্পেসিফিক ওরা এটা পরেছে, বাট আমরা কিছু দেখতাম মানে ওরা র্যান্ডমলি পরে আসতো। বাট এই যে সবসময় এটা পরে থাকা, হ্যাঁ এটা পরেই কাজ করতে হবে, তো এই একটা ব্যারিয়ার, এটা মানে একটু উইয়ার্ড লাগতো। বাট তারপরেও আমরা সবাই একই ড্রেসে কাজ করেছি, এটা মানে একটা ভালো লাগার বিষয়। বাট ওভারঅল ইটস ওকে। আচ্ছা, আমি 21 বা 22 তারিখ, সম্ভবত 22 তারিখ যাইনি, এবং সেদিন দেখলাম যে বৃষ্টি আসছে, এবং বৃষ্টিতে তোমাদের গান বাজনার ছবিও, ভিডিও আমি পাইছিলাম। হ্যাঁ। তো নর্মালি বৃষ্টিতে তো আসলে কি হয়, মানে সেলস তো বন্ধ ছিল, কিন্তু তোমরা যে আনন্দ করছো, তাহলে কি বৃষ্টি আসাটা তোমাদের জন্য একটা শাপে বর হয়েছে? বৃষ্টি আসার বিষয়টা শাপে বর অবশ্যই, কারণ এই বৃষ্টি আসার সুবাদে আমরা নিজেদের মধ্যে একটু আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরেছি একে অপরের সাথে। আর যখন বৃষ্টিটা আসলো, হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো, তো সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে কাউন্টারে যে বইগুলো ছিল, আমরা এটা সরাসরি আমরা উঠাই ফেললাম, পর্দা নামাই দিলাম। আমাদের কাউন্টারের, আমাদের প্যাভিলিয়ন অনেকে, শাহ আলম ভাই, রাহুল, রানা ভাই, এরা একদম পুরো ভিড়ে চুপচুপে অবস্থা, জুবাইর ভাই, তো ওরা যে বাইরে, আমি নিজেও গিয়েছিলাম বাট আমি বেশিক্ষণ থাকিনি, ওরা পর্দা নামাই দিল। বাট এরপরে সবাই রিল্যাক্সড, ভিতরে বাইরে বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে অনেককে আমরা ভিতরে জায়গা দিয়েছি, যারা পাঠকরা এদিকে ঘোরাঘুরি করছিল, ছোটো ছোটো বাচ্চা ছিল যাদের সাথে, তো তাদেরকে আমরা প্যাভিলিয়নে ঢুকতে দিয়েছিলাম, একটা সেফটি ইস্যুস, বাচ্চারা ছিল। তো এর মধ্যে সব যখন গোছানো হয়ে গিয়েছে, বৃষ্টি পড়তেছে বাইরে, আমরা সবাই রিল্যাক্স এবং চুপচাপ, তখন আমরা মেয়েরা সবাই একসাথে বসলাম। তো বসে এখন ওরা আমাকে বললো যে ফারদিন গান গা। তো আমি বললাম আমি একা গান গানো, সবাই মিলে গান গাই। তো তখন এই ফোক সং বা নর্মালি যে গানগুলো জনপ্রিয়, আমরা এই গানগুলো শুরু করলাম। তো বেশ একটা মানে সবার সাথে বেশ একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল, ওটা বেশ এনজয় করেছি বৃষ্টির সময়টাতে।
এই তো। আচ্ছা, এমনিতে তোমাদের হইতো কি বলে যে 2টার সময় যে প্রেজেন্ট থাকতে হইতো, কিন্তু ওই সময় তো আসলে প্রচণ্ড রোদও থাকতো এবং প্যাভিলিয়নের ভিতরে তো আসলে ফ্যান ট্যান ছিল না। সো এই গরমের মধ্যে এই যে তোমাদের যে 2-1 জন ছাড়া প্রায় প্রত্যেকেই পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়তেছিল। সো এই আবহাওয়াটা আসলে কিভাবে কি এবং ধুলার যে বিষয়টা আছে, সো যাদের আসলে এই অ্যাজমা বা অন্য ধরনের প্রবলেম আছে তাদের জন্য আসলে এই স্টলে কাজ করা আসলে কতটা চ্যালেঞ্জিং? এই যে আবহাওয়া বিষয়, বিশেষ করে আরিয়ানার কথা তোমার প্রায়ই মনে পড়ে যে এটা তো কমপ্লিট করতে পারলো না, তাই টাইফয়েড বাধা চলেই গেল। হ্যাঁ হ্যাঁ। তো এই যে স্টলে কাজ করার সময় যে আবহাওয়া, রোদ, তারপরে যে ধুলাবালি, এইটার উপর স্বাস্থ্যের একটা বিশেষ প্রভাব পড়ছে আমাদের অনেকের। যেমন জান্নাত প্রচণ্ড অ্যাজমা রোগ, ইনহেলার ইউজ করে। আর এই ধুলাবালি বিষয়টা কি, যেদিন প্রচুর ক্রাউড হয় ওই দিন ধুলাবালি অ্যামাউন্টটা খুব বেশি হয়। তো সেক্ষেত্রে মাস্ক পরতে হতো। আর মাস্ক পরে আসলে ওই সেলসটা করা যায় না ঠিক, মানে ইন্টারাক্ট করা যায় না পাঠকদের সাথে, এটা খুবই কষ্টকর। আর এই যে গরমের যে বিষয়টা, 2টার দিকে আমরা যখন প্যাভিলিয়নে ঢুকতাম প্রচুর রোদ থাকতো তখন। তো তখন যেটা করা হতো যে A1 আর A4 কাউন্টারে সব থেকে বেশি রোদ পড়তো, তখন আমাদের সামনে একটা পর্দাটা নাই দেওয়া হতো। এটা মোটামুটি 4টা-4:30 মতো পর্দাটা থাকতো, পরে আমরা আবার খুলে ফেলতাম। তো এই গরমের বিষয়টা, তারপর হচ্ছে এই ধুলাবালি, এটা হেলথের উপর বেস্ট ইম্প্যাক্ট ফেলছে আমাদের বেশ কয়েকজন। আরিয়ানা তো শেষমেশ ওটা তো সে সম্পূর্ণ করতে পারলো না, তো টাইফয়েড বাঁধিয়ে গ্রামেই চলে গেল। জান্নাত একজন, সে অ্যাজমা রোগী, সে আমি তাকে দেখছি সে ইনহেলার ইউজ করতেছে। আবার ওইদিকে মিলা আপু মাঝখানে অসুস্থ হয়ে গেল। সো এই তো তো এটা ইম্প্যাক্টফুল আসলে এই আবহাওয়া বা এই রোদ, বৃষ্টি, গরম, ধুলাবালি, এগুলা বেশ চ্যালেঞ্জিং। ধুলাটা তো আসলে কন্ট্রোল করা যায়, তো সেক্ষেত্রে বাংলা একাডেমির কি আসলে এক্ষেত্রে গাফিলতির কোনো অভিযোগ করা যায় বাংলা একাডেমির প্রতি, নাকি এটা আসলে প্রকাশনেরই দায়িত্ব যে সামনে পানি দেওয়া? এটার জন্য আসলে দায়ী কে? মানে ধুলা তো আসলে কন্ট্রোল করা যায়, সকালে যদি পানি টানি দিত তাহলে এত ধুলা হইতো না। আচ্ছা, এই ধুলাবালির যে বিষয়টা, এটা আমি বলবো যে এটা এখানে বাংলা একাডেমিরও কিছু করা উচিত, আবার প্রকাশনী থেকেও কোনো একটা স্টেপ নেওয়া উচিত। বাংলা একাডেমি যেটা করতে পারে, কোনো ধরনের পাঠক বা যারা প্যাভিলিয়নে কাজ করছে, প্যাভিলিয়ন স্টলে যারা কাজ করছে, তাদের জন্য কোনো অসুবিধা না হয় কাজ করতে, এইটা বাংলা একাডেমি ইনশিওর করা উচিত। ওই পরিবেশটা ওইভাবে তাদের ক্রিয়েট করা উচিত, যেন ধুলাবালি কন্ট্রোলের যে বিষয়টা। আর এখন তো আসলে শীতের সময় বা শীতের শেষে এখন ধুলাবালি একটু বেশি নর্মালি, সো পানি দেওয়ার যে বিষয়টা, এটা তারা সেকেন্ড টাইম আবার দিতে পারে। আর প্রকাশনী যেটা করতে পারে, তাদের স্টল বা প্যাভিলিয়নের সামনে আরও পরিপাটি রাখতে পারে, যেন ধুলাবালি এগুলো কম সৃষ্টি হয়, বা তাদের নিজেদেরও কিছু ট্যাকটিক্স এখানে অ্যাপ্লাই করা উচিত, যেন পানি প্রস্তুত রাখা। কারণ বাংলা একাডেমির পক্ষে সম্ভব আবার সম্ভব না এত বড় একটা মেলা প্রাঙ্গণ ম্যানেজমেন্ট করা সবসময়। সো প্রকাশনী এখানে কিছু করতে পারে ধুলাবালি নিয়ন্ত্রণে। তোমার সাথে একটা 6-7 মিনিটের চ্যালেঞ্জ ছিল তো, এবং সেই চ্যালেঞ্জটা জিতে তুমি একটা বই উপহার পাইছিলে। তো ওই চ্যালেঞ্জটা তোমাকে কিভাবে মানে তোমার ডেভেলপমেন্টে আদৌ কোনো ইম্প্যাক্ট রাখছে কিনা, বা রাখলে কিভাবে রাখছে? হ্যাঁ, অবশ্যই। আমার চ্যালেঞ্জটা ছিল হচ্ছে 14 তারিখে ভ্যালেন্টাইনের দিন, আবার ওই দিনই সবে বরাত। সো ওই দিন হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য ডেট পড়ে গ্রামের বাড়িতে, রাজবাড়ি সদরে। সো আবার ওই দিন একটা হিউজ ক্রাউড আসবে বইমেলাতে, সো একটা প্রেশার আমার জন্য। তো এখানে আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে 6-7 মিনিটের মধ্যে প্যাভিলিয়নে থাকতে হবে। হ্যাঁ, তো আমি বললাম ইয়াস, আমি পারবো ইনশাল্লাহ। এটা আর আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করি যে আমাকে যেভাবেই হোক 6-7-এর মধ্যে আমাকে প্যাভিলিয়নে ঢুকতেই হবে। সো ওই দিন আমি যেটা করি, বাসা থেকে সকাল 6টায় বের হই। ঘুম থেকে উঠছিলাম 4:30 বা 5টার দিকে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে ছোটো ভাইকে, আমার ছোটো ভাইটা একই দিন ডেট পড়ছে ছবি তোলার। সো বাসা থেকে মোহাম্মদপুর থেকে বের হয়ে যাই। তো মোটামুটি বাসায় দাদুবাড়িতে পৌঁছাই 10:30-11টার মধ্যে। ওইখানে ছবি তোলার কাজ শেষ করে সরাসরি চলে যাই দাদুবাড়িতে। ওইখানে গিয়ে আমি মনে হয় না এই প্রথম দাদুবাড়িতে গিয়ে বসি নাই, মানে গেছি জাস্ট স্ট্যান্ড বাই, ওইখানে দাঁড়িয়ে একটু কথা বলে আবার ব্যাক করছি। তো আর আসার সময় একটা ট্যাকটিক্স ফলো করেছিলাম, আমি যদি নর্মালি মানিকগঞ্জ হয়ে আসি তাহলে আমার অনেক টাইম লাগবে, 5-6 ঘন্টা বেশি লাগবে। বাট ওই দিন আমি কী করি, আমি ফরিদপুর ঘুরে আসি। আমার মধ্যে একটা টার্গেট ছিল যে আমাকে যে করেই হোক 6টা-7-এর মধ্যে আমাকে প্যাভিলিয়নে পৌঁছাইতেই হবে। আর আপনি আমাকে টাইম দিয়েছিলেন 6টা-7, বাট আমি পার্সোনালি টাইম ফিক্স করেছিলাম আমাকে 5:30টার মধ্যে ঢুকতে হবে এনি হাও। সো আই ট্রাইড মাই বেস্ট। আমি ফরিদপুর রুটটাকে চুজ করি পদ্মা সেতু হয়ে। আমার আব্বু অনেকে আমাকে হেল্প করছে এই ইস্যুতে। আব্বু আমাকে বলছে, তুই যদি পদ্মা সেতু হয়ে না যাস, যদি মানিকগঞ্জ দিয়ে যাই, তাহলে আমার টাইম অনেক বেশি লাগবে। সো
আব্বুকে থ্যাংক ইউ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সো এই আব্বুর আমাকে ইনফ্লুয়েন্স করে যে আমি যেন পদ্মা সেতু হয়ে যাই। সো ফরিদপুর ঘুরে পদ্মা সেতু হয়ে আমি মোটামুটি কয়টা 4:57 আমি প্যাভিলিয়নে ঢুকে যাই। সো এই যে ঘটনাটা আমাকে মানে আমি বলবো আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স প্লাস পাংচুয়ালিটি, মানে পাংচুয়াল থাকা বা আমি আমার টার্গেটেড টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারা, এইটা আমাকে বুস্ট আপ করবে সবসময় যে আমি পারবো বা আমাকে পারতে হবে। এই ঘটনাটা আমাকে আজীবন এই সময়ের প্রতি আরও বেশি আমাকে উদ্বুদ্ধ করবে যেন আমি টাইমের মধ্যে সব কাজ শেষ করতে পারি। আচ্ছা, তোমরা যারা স্টলে কাজ করছো তাদের সাথে প্রচুর মানুষের ইন্টারাকশন হয়েছে, নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমি যদি রানাকে ধরি, রানা তো তোমাদের এই 18-19 জনের আর হচ্ছে আদর্শের এই ম্যানেজমেন্টের বাইরে খুব একটা ইন্টারাকশন হয়নি। তো রানার লেন্সে যদি বইমেলা দেখি, ও আসলে বইমেলাটাকে কিভাবে দেখবে, ওর কাছে বইমেলাটা কেমন ছিল? আচ্ছা, আমরা যে 18 জন বা 16 জন আমরা সেলসম্যান হিসেবে এই বইমেলা 1 মাস কাজ করেছি, তো আমাদের যে প্রেশার ছিল তার থেকে 2 গুণ 3 গুণ বেশি প্রেশার ছিল রানা ভাইয়ের উপরে, আমাদের ম্যানেজার উনি। সো রানা ভাইয়ের প্রেশারটা ছিল সব থেকে বেশি। স্টলে নতুন কোনো বই আসলে সেটা হিসাব করা, আবার স্টলে সামগ্রিক ম্যানেজমেন্ট সিস্টেমটা, কোথায় কি করতে হবে না করতে হবে, কোথায় কি এন্ট্রি করতে, ডাটা এন্ট্রি করতে হবে, কে বাইরে যাচ্ছে কে ভিতরে আসতেছে, সো প্রত্যেকটা বিষয়ে তাকে অ্যানালাইসিস করতে হতো, প্রত্যেকটা বিষয়ে তাকে তার ম্যানেজমেন্ট করতে হতো। সো তার প্রেশার ছিল সব থেকে বেশি। এদিকে ইনহাউসের প্রেশার, বইমেলার প্রেশার। সো উনি গত 1 মাস মানে আমি বলবো যে সব থেকে বেশি প্রেশার ফেস করছে রানা ভাই। সো রানা ভাইয়ের দৃষ্টিকোণ থেকে বইমেলাটা অন্যরকম, আমাদের দৃষ্টিকোণ থেকে বইমেলাটা অন্যরকম। আমরা শুধু কাস্টমার হ্যান্ডেলিং করছি, বাট রানা ভাই যেটা করছে সে, আর তোমরা ছিল রানার কাস্টমার। আমরা ছিলাম রানা ভাইয়ের কাস্টমার অবশ্যই। আর রানা ভাই যেটা করছে আমাদের মাধ্যমে পুরো বইমেলা প্রকাশনীকে রিপ্রেজেন্ট করছে। সো তার ট্যাকটিক্সটা একটু বেশি হার্ড ছিল, মানে তার যে তার কর্মস্পৃহা বা তার যে কাজটা সেটা ছিল বেশি চ্যালেঞ্জিংয়ের। তো সেদিক থেকে বিবেচনা রানা ভাইয়ের লেন্সটা অবশ্যই আমাদের থেকে আলাদা হবে বইমেলায়। আচ্ছা, যদি এইবার করি যে আসলে এই যে প্রত্যেক বছরই তো যখন বইমেলার জন্য লোক নিয়োগ দেওয়া করা হয়, সার্কুলার দেওয়া হয়, হাজার হাজার আবেদন পড়ে। বাট তোমার মতে বইমেলার এই ইয়েতে এই সেলস এই মেলায় কাজ করার জন্য আসলে কাদের করা উচিত, মানে আবেদনটা আসলে কাদের করা উচিত? আচ্ছা, যেমন আমি যদি তোমাদের এর মধ্যে ধরি যে মিলা 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 আসলে কেন বইমেলায় করছিল? ওর তো জীবনে কোনোদিন এইসব এক্সপিরিয়েন্স কি লাগবে, মানে কাজে লাগবে? ও তো দেখা যাবে কোনো একটা হাই কর্পোরেট জবে ঢুকে গেছে, ও কেন আবেদন করছিল? বা যদি আমি কেস ধরি যে সাইমা তো চারুকলায় পরেও হয়তো আর্টিস্ট হবে। সো এই দুজন আসলে কেন বইমেলায় আবেদন করছিল? এটা হচ্ছে মানে স্পেসিফিক বললাম, মানে এরকম ধরো আসলে আরো অনেক ধরনের কেস হইতে পারে। বাট আমি যেটা জানতে চাচ্ছিলাম যে যদি আমি বলি যে একটা গাইডলাইন বানাও যে তোমার এই ধরনের মানুষের আসলে বইমেলায় আবেদন করা উচিত, ঠিক কাদের তুমি আসলে সেখানে বাছাই করবা? মানে যে একটা আমাকে চেকলিস্ট বানিয়ে দেবে যে ভাই আপনি আসলে এই ধরনের মানুষকেই শুধু আবেদন করতে উৎসাহিত করবো, অন্যদের না করলে চলে। আচ্ছা, তো এই বইমেলায় আবেদনের ব্যাপারটা আমি মনে করি যে এই বইমেলাতে যারা এবছর বা বিগত বেশ কয়েক বছর বা যদি বলি নর্মালি বইমেলাতে যারা আবেদন করে, আমার মনে হয় যেটা যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এখানে আসে নিউ এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। যেমন আমি যদি মিলাপুর কথা বলি, সে তো ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট একজন পলিটিক্যাল সায়েন্স থেকে, তো সে ইজিলি কোনো একটা কর্পোরেটে ঢুকতে পারবে। তার তো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, স্টুডেন্ট না। হ্যাঁ, সুবর্ণও ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, বা সে তো ফার্স্ট ইয়ারে পড়ে, ফার্স্ট ইয়ারে সবে মাত্র। সো আবার রাফি ভাই, সে তো টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে বুটেক্স থেকে সে পাশ করে বের হয়েছে, এখন ইন্টার্নশিপ চলছে। সো এই যে মানুষগুলা তো শুধুমাত্র টাকার জন্য যে বইমেলা কাজ করছে এমন না, একদম। এই প্রসঙ্গে আমরা অলরেডি তো কথা বলে ফেলছি। সো তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে তারা জাস্ট they wanted to gather some experience from বইমেলা। তো এই যে মিলা আপু বলি বা সাইমা বলি, সাইমা চারুকলাতে পড়াশোনা করতেছে, সে একজন ভালো আর্টিস্ট হবে ফর শিওর যদি সে কন্টিনিউ করে। সো এই যে বললাম এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। না সেটা না, আমি বলতেছি যে কাদের আসলে আবেদন করা উচিত। আচ্ছা, আবেদন করা উচিত যেমন যখন কেউ সেনাবাহিনীতে আবেদন করে তখন একটা হাইট বলে দেয়, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলে দেয়, তাই না? তো ওইরকম বইমেলার ওইরকম আবেদনের জন্য কোনো ক্রাইটেরিয়া করলে সেখানে আসলে কারা থাকা উচিত? আচ্ছা, কারা থাকা উচিত? প্রথমত যাদের অনেক বেশি ধৈর্য, হ্যাঁ, যাদের আসলে অনেক বেশি ধৈর্য প্লাস যারা কমিউনিকেট করতে পারে,
বা যাদের মধ্যে আসলে ওই মেশার প্রবণতাটা একটু বেশি, বা যারা খুব ইজিলি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, এদের জন্য বইমেলা। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বলে দুটা কথা আছে, দুটা ওয়ার্ড আছে। তো যারা ইন্ট্রোভার্ট টাইপের, আমি বলবো তাদের জন্য বইমেলা না, এই টাইপের জব না। বাট যারা এক্সট্রোভার্ট, আসলে এক্সট্রোভার্ট এটা কীভাবে ব্যাখ্যা করা ঠিক না, বাট যারা মিশুক প্রকৃতির বা যাদের ইন্টারাকশন বেশ ভালো, এদের জন্য বইমেলা। এবং এরা বইমেলা মধ্যে নিজেদের এক্সপিরিয়েন্স বেশ ভালো, গুড এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে পারে। তোমার এই এপিসোডটা যদি কোনো লেখক অথবা প্রকাশক এই 90 মিনিট টাইম খরচ করে দেখে, এইখান থেকে আসলে তার টেকওয়ে কি, সে দেখা শেষে আসলে সে এইখান থেকে কি ইনসাইট পাইতে পারে? আচ্ছা, সে ইনসাইট যেটা পেতে পারে সেটা হচ্ছে বইমেলাটা একজন বিক্রয়কর্মীর লেন্সে কীরকম। সেটা তোমার টাইটেলটাই বলে আমার সে তোমার এখান থেকে কি ইনসাইট পাবে যেটা আসলে সে না শুনলে পাইতো না। ওই যে ডিসপ্লে একটা ব্যাপার ছিল এখানে রাইটারদের ক্ষেত্রে, আর প্রকাশনীর ক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেমটা, বা ওই যে ফেমাস রাইটারদের, ফেমাস ইনফ্লুয়েন্সার যারা সেলিব্রিটি, এদের একটা বিষয় থাকে বইমেলা, অনেকে বই পাবলিশ করে অলরেডি, আমরা এই বইমেলা আমরা দেখেছি। সো আমি এখানে বলেছিলাম কোয়ালিটিফুল রাইটার বা কোয়ালিটিফুল কন্টেন্ট। আর আসলে এগুলো একজন প্রকাশক দেখতে পারে। আর রাইটাররা যেটা দেখতে পারে এই যে বুক ডিসপ্লে, তো এটা তো আসলে ডিপেন্ড করে। ওকে, যদি ইয়েতে আসি, যদি আমি এখন ট্রেন্ডের কথা বলি, ডিমান্ডিং, মানে লোকজন আসলে এখন কোন ধরনের বই বেশি ডিমান্ড করে ইয়েতে এসে তোমাদের কাছে মেলায়? আচ্ছা, এটা আসলে এক একজনের চয়েস এক এক রকম। কেউ উপন্যাস পড়তে ভালোবাসে, এই জন্য তো আমি স্ট্যাটিস্টিক্যালি বললাম যে বেশিরভাগ মানুষ কোন ধরনের বই যেটা হয় ওইটাই এখন ট্রেন্ড, তাহলে বলতে হবে। এই যে থ্রিলার টাইপ যে গল্পগুলো থাকে, এগুলো বেশিরভাগ মানুষ এখন মানে চাচ্ছে। আবার যদি হাই স্কুল পড়া বা কলেজ পড়া স্টুডেন্টদের মধ্যে যদি দেখি, অলিম্পিয়াড প্রবণতাটা বেশি, অলিম্পিয়াড ভিত্তিক যে বইগুলা। আবার বাচ্চাদের ক্ষেত্রে দেখবো যে অনেকে ভূতের গল্প পছন্দ করে, ছোট বাচ্চা। আর বইমেলাতে অনেক ধরনের বই থাকে, বিভিন্ন বয়সের রেঞ্জের বই থাকে। যেমন অনেকে পলিটিক্যাল বই পছন্দ করে, যারা একটু অ্যানালিটিক্যাল বই পড়তে পছন্দ করে। আবার অনেকে থাকে একটু পছন্দ করতে, বা ওয়ার্ল্ড ট্যুর বা ভ্রমণ উপন্যাস। তো এই টাইপের মানে ডিপেন্ড করে আসলে পাঠকদের উপরে। আচ্ছা, আমি যদি সোশ্যাল মিডিয়াকে রেফারেন্স হিসেবে ধরি, জুলাই অভ্যুত্থানের পরে মানুষ দেখা যাচ্ছে অনেক বেশি রাজনীতি নিয়ে কথা বলতেছে, রাজনীতি মানুষের অনেক আগ্রহ। তো এবারের বইমেলায় কি মানুষের ডিমান্ডের ইয়েতে এই ধরনের রাজনৈতিক বইয়ের বেশি ছিল, বা জুলাই নিয়ে মানুষের আগ্রহটা আসলে বইমেলায় কতটা দেখলা তুমি? আচ্ছা, এবারের বইমেলা, যেহেতু বইমেলা হওয়ার আগে বেশ কয়েক মাস আগে বাংলাদেশে একটা রাজনৈতিক আমূল পরিবর্তন এসেছে। তো এবারের বইমেলায় প্রত্যেকটা অনেক প্রকাশনী তাদের জুলাই আন্দোলন ভিত্তিক বেশ কিছু বই পাবলিশ করেছে। সো নর্মালি পাঠকরা যখন আসতো স্টলে বা প্যাভিলিয়নে, তখন তারা অনেকেই এসে জিজ্ঞেস করতো যে জুলাই নিয়ে কী বই আছে, বা এই জুলাই অভ্যুত্থান রিলেটেড কী বই আছে আপনাদের কাছে। তখন আমরা ওই সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান, তারপরে হচ্ছে জুলাই অভ্যুত্থানের দিনলিপি, তো যেই বইগুলা জুলাইয়ের সাথে কানেক্টেড, জুলাই অভ্যুত্থানের সাথে কানেক্টেড, সেই বইগুলো আমরা তাদেরকে দেখাতাম। সো বেশ একটা আগ্রহ নিয়ে মানুষ এবার আর কি পলিটিক্যাল বইগুলো এবার নিয়েছেন বা দেখেছেন বা চেয়েছেন তারা, এই তো এই অভ্যুত্থানের পর। ওকে, সো তোমার সাথে আলাপ অলমোস্ট শেষ। আমার লাস্টে যেটা জানার, যে এই যে সামগ্রিকভাবে আমাদের বইমেলার যে পুরো মাস ধরে বইমেলা হয়, এইটার আদৌ কোনো কালচারাল ইম্প্যাক্ট আছে? লাইক মানে আমাদের লোকজন তো আসলে বইটই পড়ে না, সো বইটই পড়ে না অথচ মাস ধরে একটা বইমেলা হয়, এইটার আসলে কোথাও কোনো ইম্প্যাক্ট তৈরি হচ্ছে নাকি? এইটাও ধরো যে একটা ফর্মালিটি হয়ে গেছে, এই ফর্মালিটি আমাদের এখন পালন করতে হয়? প্রশ্নটা আসলে বইমেলা এখন বাংলাদেশের একটা সংস্কৃতি বলা চলে। খুব সম্ভবত 1968 সাল থেকে, আমি যদি ভুল না করি, থেকে বাংলাদেশে বইমেলা হয়ে আসছে। তো ফেব্রুয়ারি মাসে, ভাষার মাস। তো এই বইমেলার ইম্প্যাক্টটা আসলে আমি বলবো যে ওই যে একটু আগে কিছুক্ষণ আমি বলেছিলাম যে বইমেলা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পাঠকদের সাথে রাইটারদের সরাসরি একটা ইন্টারাকশনের সুযোগ থাকে। আর নর্মালি যারা বই পারচেস করে, বা আমরা যারা বই কিনি, সাধারণত আমরা লাইব্রেরিতে গিয়ে বা অনলাইনে আমরা বই পারচেস করি, সেখানে কিন্তু সেই সুযোগটা থাকে না। বাট বইমেলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা
রাইডারের সাথে সরাসরি আমরা সংযোগ করতে পারি। আর ওই যে বললাম একটা সংস্কৃতি অংশ হয়ে গিয়েছে, এটা চলে আসছে, একটা ঐতিহ্য বলা চলে। সো এই তো। আর বই নিয়ে উৎসব বিষয়টা বেশ আমি মনে করি আনন্দদায়ক। কারণ বাণিজ্য মেলাতেও তো উৎসব হয়, তো সমস্যা কি? বাণিজ্য মেলাতে কেউ যদি একটা রান্নার পাতিল ধরে উৎসব করতে চায়, সেটার সাথে বইমেলার একটা বই ধরে উৎসবের কোয়ালিটিগত কি এমন পার্থক্য আছে? বাণিজ্য মেলা মানে তুমি একজন সেলসম্যান, তুমি একটা বই সেল করো আর ফ্রাই প্যান সেল করো, তাতে মানে ম্যাটার কি করতেছে? আচ্ছা, এখানে পার্থক্য যেটা সেটা হচ্ছে বাণিজ্য তুই তো মেলা, রিডার না, তুই তো সেলার। আমি সেলার। আচ্ছা, বইমেলাটা হচ্ছে পাঠকদের উৎসব, পাঠক এবং লেখকদের উৎসব। আর বাণিজ্য মেলা বা অন্য যে কোনো মেলা সেটা এন্টায়ার সবার উৎসব। বাট বইমেলাটা হচ্ছে স্পেসিফিক যারা পাঠক থাকে, তো তাদের একটা মিলন মেলা বলা চলে। মানে ডেটা তো সেটা বলেন, ডেটা তো বলে যে অধিকাংশ মানুষই হচ্ছে দর্শক কেনে না। ওই যে এটা আসলে বিগত কয়েক বছরে চেঞ্জ হয়েছে। সোশ্যাল যান্ত্রিকতা, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এগুলা বাজেভাবে ইফেক্ট ফেলছে বইমেলার উপরে বা পাঠকদের উপরে। সো এই যে ইফেক্টগুলা, এটা আসলে প্রভাবিত করে পাঠকদের বা বইমেলার উপরে। সো কনসিস্টেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পরিসংখ্যানিক দিক দিয়ে সেটা হচ্ছে যে পাঠক সংখ্যা কমতেছে, কিন্তু সমাগম কিন্তু বাড়তেছে। বাট পাঠক সংখ্যা ডে বাই ডে হ্রাস পাচ্ছে। সো বাট এই বইমেলাটা ঐতিহ্য, পাঠকদের উৎসব। আচ্ছা, সামনের বছর তো নিশ্চয়ই কি বলে রোজা আগে আসবে, সেটা মেলার ইয়েতেই পড়বে, মানে 21 বা 22 ফেব্রুয়ারি কোনো সময় পড়বে। তো তোমার কি মনে হয়, মানে রোজার মধ্যে কি মেলা চালানোর ইয়ে আছে, মানে দরকার, নাকি জানুয়ারির শেষের দিকে মেলা শুরু করে রোজার আগে শেষ করা উচিত? মানে নাকি মেলায় আসলে 14-15 দিন বেশি হওয়া উচিত না? মানে তোমার এই রোজার মানে নেক্সট মেলাতেই তো হবে, মানে রোজার ইম্প্যাক্টে আসলে বইমেলাতে কি ধরনের চেঞ্জ আসবে বলে তোমার মনে হয়, বা আইডিয়াল সিচুয়েশন কি হওয়া উচিত? আচ্ছা, আগামী বছর রোজা যদি ফেব্রুয়ারির 22-23 তারিখ দিয়ে যদি শুরু হয়, যদি মানে কি অবশ্যই হবে, অবশ্যই হচ্ছে, হ্যাঁ সেটাই বলছে ক্যালেন্ডার যদি দেখি আমরা। তো সেক্ষেত্রে ওই যে জানুয়ারি লাস্টের দিকে শুরু করে রোজার আগে শেষ করে দেওয়াটা ভালো, যদি 1 মাস যদি সময় নেওয়া হয়। আর বইমেলাটা 1 মাস, আমি বলবো যে আচ্ছা, এ বিষয়ে আমি হয়তো অতটা অভিজ্ঞ নই, বাট তারপর আমার মনে হয় 1 মাস খারাপ না, বা হয় বইমেলা বা যদি করা যায়। যদি ফেব্রুয়ারিতেই করতে হবে, 21 বইমেলা ফেব্রুয়ারিতেই করতে হবে, সেক্ষেত্রে 15-20 দিন। সো 15-20 দিন বইমেলা কি আসলে ঠিক আছে, মানে কম্প্যাক্টনেস বজায় রাখার জন্য, নাকি এটা প্রকাশকদের জন্য একটা লোকসান প্রজেক্ট হয়ে যাবে? এটা অবশ্যই আমি যদি বলি প্রকাশকদের জন্য একটা লোকসান প্রজেক্ট হয় যদি 15-20 দিন হয়। কারণ নর্মালি আমরা যেটা জানি, আমরা যেটা বুঝেছি কাজ করে, যে একটা প্রকাশনী চলে সাধারণত এই বইমেলার থেকে একটা বড় অংশ তাদের কোম্পানি রান করে, বা বইমেলাতে যে রেভিনিউটা আসে তারা এটা দিয়ে তাদের কোম্পানি রান করায়। তো সেক্ষেত্রে 30 দিনের বদলে যদি 15-20 দিন হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে 10 দিন একটা গ্যাপ, 15 দিন একটা গ্যাপ, এটা তাদের রেভিনিউ বেশ বড় একটা ইফেক্ট ফেলবে। সো সেক্ষেত্রে বলবো যে এটা প্রকাশকদের লোকসানের একটা বিষয়। সো ঠিক আছে ফারদিন, তুমি চা খাও, আমি আলাপ শেষ করি। থ্যাংক ইউ ভাইয়া। মেলার জায়গা থেকে যদি দেখি, বাণিজ্য মেলা, বই মেলা, বা আমাদের মানিকগঞ্জে ডিসেম্বরে যে বিজয় মেলা হয়, সবগুলোই মেলা যেখানে আসলে নানা ধরনের মানুষজন আসে এবং তারা ইন্টারাকশন করে এবং কমোডিটি কিনে নেয়। তো আমরা যেটা হয়েছে, আমরা একটা অদ্ভুত জাতিসত্তা, আমরা বই পড়ি না, কিন্তু বইকে খুবই পবিত্র জ্ঞান করি এবং বইকে প্রোডাক্ট বলে আমাদের খারাপ লাগে। সো এই যে এই দ্বিচারিতা, এটা অন্য সব কিছুর মতো বইয়ের মেলার ক্ষেত্রেও এটা ব্যাপার। হাওয়ার এই যে একজন বিক্রয়কর্মী 28 দিন ধরে যে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এবং তার যে নানা রকম গল্প, এই গল্পগুলো থেকে আমার মনে হয় যে নানা রকম ইনসাইট নেওয়ার সুযোগ আছে, এবং যদি কেউ চায় সেই সুযোগটা কাজে লাগায়, হয়তো তার কোনো রিসার্চ বা আন্ডারস্ট্যান্ডিংয়ে হেল্প হইতে পারে। আর যদি না হয়, তাহলে আসলে বিশেষ কিছু যায় আসে না, কারণ শেষ পর্যন্ত কি বললাম এবং সেইটার মেরিট কতটুকু, সেটাই গুরুত্বপূর্ণ। সেই মেরিট আসলে সব মানুষের জন্য না। তো আজকের মতো আলাপ এখানেই শেষ। এরপরে বাবুলের সাথে অন্য কোনো টপিকে অন্য কোনো গেস্টের সাথে আলাপ হবে। সে পর্যন্ত সবাই চা বিস্কুট সহ যা যা আছে খাইতে থাকেন, আবার কথা হবে।